রাত পোহাইলেই বিয়ে, অথচ খবর এলো পাত্রপক্ষ বিয়ে হবে না বলে জানিয়ে দিয়েছে। কারণ তাফাজ্জল রহমান পাত্রপক্ষের চাওয়া টাকা দিতে পারেনি। কুলসুম বেগম মরা কান্না জুড়ে দিয়েছেন। অপমানে ঘরে দরজা দেন তাফাজ্জল। আশেপাশের মানুষ ছুটে যান ঘরে। দরজা ভেঙে তাফাজ্জলকে উদ্ধার করেন। একটু হলেই গলায় দড়ি দিতেন উনি। সবকিছু নির্বিকারে দেখে ভোর, যেন কোনো যন্ত্র মানবী। আশ্চর্যজনক হলেও সত্য, পাড়ার মানুষেরা ভোরকে দোষারোপ করেছে। নানান কটূক্তি করে যেন তারা বিশ্বজয় করে নিয়েছে। দু চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে যায় ভোরের। বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে মৃদু হাসে। ফোড়া কপাল নিয়ে আর থাকবে না সে। তাছাড়া সে না থাকলে তার বাবা মায়ের মাথায় কোনো বোঝাও থাকবে না। ধীর গতিতে ভরা সন্ধ্যাতেই বাসা থেকে বেরিয়ে পড়ে ভোর। এ জীবনে নতুন ভোরের অপেক্ষা শেষ। আজ থেকে সব মুক্ত। 3 ঘন্টা পর ভোরের মাথার কাছে বালিশ দিয়ে বসে আছে রাত। তখনই পাশ থেকে ভোরের হালকা গোঙানির আওয়াজ কানে লাগে। হুড়মুড়িয়ে ওঠে রাত। পাশে থাকা ভোরকে জেগে উঠতে দেখে বলে, নার্স, দ্রুত স্যালাইন নিয়ে আসুন। ভোর হালকা করে তাকায়। চশমার ফাঁকে ভোরকে দেখে রাত। নার্স স্যালাইন এনে দিলে তা চেঞ্জ করে দেয়। ভোরের জ্ঞান ফেরা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। মেয়েটার গায়ে কাঁচা হলুদের গন্ধ, সাথে বাসন্তী রঙের শাড়ি। দেখে মনে হচ্ছে বিয়ের কোণে। তাহলে এমনভাবে ছুটছিল কেন? সামান্য চিন্তাগ্রস্ত হয় ছেলেটা। সন্ধ্যায় গ্রামের মেন সড়ক দিয়ে শহরে যাচ্ছিল রাত। একটা মেডিকেল ক্যাম্পেইনের জন্য পাশের গ্রামে এসেছিল। সবাই বিকেলে ফিরে গেলেও গ্রামটা ঘুরে দেখতে গিয়ে লেট করে ফেলে ও। রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে ভোর। মাথা ফেটে যায়। শরীরের বেশ কিছু স্থানে জখমও হয়। কোনো দিকে না তাকিয়ে সামনের হসপিটালে নিয়ে আসে রাত। যদিও সে ডাক্তার, তবে এখনও লাইসেন্স হাতে পায়নি। তাই পরিপূর্ণভাবে চিকিৎসা করার রুলস নেই তার কাছে। সে কারণে ডাক্তারের হেল্প নিতে হয়েছে। প্রায় আধ ঘন্টা পরে টলমলে চোখে তাকায় ভোর। মেয়েটা উঠে বসার চেষ্টা করে। রাত সাহায্য করে উঠে বসতে। তারপর বলে, নাম কি আপনার? ভোর। হঠাৎ করে গাড়ির সামনে ছুটে এসেছিলেন কেন? মরার জন্য। ইউ মিন সুইসাইড? মিস ভোর, এটা কিন্তু অনুচিত। মাথায় হাত রাখে ভোর। রাতের দিকে তাকিয়ে বলে, আপনি? আপনাকে তো ঠিক। আমি ফিউচার ডক্টর ইফতিহার রাত, মেডিকেলের শেষ বর্ষের স্টুডেন্ট। যদিও আমার কাছে এখনো লাইসেন্স আসেনি, তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এসে যাবে। কিন্তু মিস, সুইসাইড কেন করতে চেয়েছিলেন? রাতের প্রশ্নে বিব্রত হয় ভোর। সামান্য ভাঙা গলায় বলে, আমি অভাগী, তাই আমার জন্য আমার বাবা মা অপমানিত হয়েছে। আমার জন্য পুরো গ্রামের কাছে কথা শুনতে হয়েছে। তাহলে আমার বেঁচে থেকে লাভ কি বলুন তো? সে তো বুঝলাম, তবে একটা কথা কি জানেন? আল্লাহর দেওয়া জীবনকে আঘাত করার অধিকার আপনার আছে, তবে তাকে পুরোপুরি শেষ করার অধিকার নেই। সুইসাইড হলো পাপ। আমার পুরো জীবনটাই পাপ। সে যাই হোক, এখন কি আপনি সুস্থ বোধ করছেন? আপনার পরিবারের সবাই চিন্তাগ্রস্ত। চলুন, বাসায় পৌঁছে দিচ্ছি। আচ্ছা। রাতের সাথে গুটি গুটি পায়ে এগিয়ে যায় ভোর। শরীরটা এখনো দুর্বল। তাছাড়া সারাদিন না খাওয়া। যদিও স্যালাইন দেওয়া হয়েছে, তবে শরীরটা কেমন ভার ভার লাগছে। অসুস্থ শরীর নিয়ে যেতে থাকে মেয়েটা। হঠাৎ মাথা ঘুরে যায়। গেট ধরে বলে, ডাক্তার সাহেব। ভোরের থেকে কয়েক পা এগিয়েছিল রাত। ডাক্তার সাহেব শব্দটা যেন বুকে এসে লাগে। পিছু ঘুরতে দেখে মাটিতে পড়ে আছে ভোর। ছুটে যায় রাত। ভোরকে তুলে ব্যগ্র হয়ে বলে, কি হয়েছে? পড়ে গেলেন কি করে? মাথা ঘুরছিল। সকাল থেকে না খাওয়া, তাই না? হ্যাঁ। আমারও খেয়াল ছিল না এতটা বাজে পরিস্থিতিতে খাওয়া দাওয়া হবেই বা কি করে। যাই হোক, আশেপাশের কোনো ধাবা থেকে খেয়ে নেবেন, আসুন। ভোরকে দাঁড় করায় রাত। এক হাত ধরে হাঁটতে সাহায্য করে। নিজের ওজনের সাথে যেন পেরে ওঠে না ভোর। সামান্য স্যালাইন দেওয়াতে নিজেকে এত ভার ভার লাগে। রাস্তার পাশে এক ধাবাতে এসে বসে রাত আর ভোর। শীতকাল হওয়াতে আকাশ দেখা যায় না, পুরোটাই কুয়াশায় মোড়ানো। তার উপর এখন অনেক রাত। দোকানে শীতকালীন পিঠা বানানো হচ্ছে। দুটো পিঠা নিয়ে আসে রাত।
হাইজিন মেনে রান্না করা নিয়ে দেখে রাত কিছু খেতে আগ্রহ নয়, তবে ভোরকে সঙ্গ দিতে 1 কাপ চা নিয়ে নেয়। কুয়াশা ভরা রাতে গরম চা বেশ ভালোই যাচ্ছে। খাওয়া শেষে বিল পে করবে তখনই ধাবায় থাকা বৃদ্ধ লোকটি বলেন, বউয়ের অ্যাক্সিডেন্ট হলো কি করে? বউ শব্দটা শুনে থতমত খায় রাত। টাকা নিয়ে বৃদ্ধ লোকটির বিল পরিশোধ করে বলে, উনি আমার বউ নয়, পেশেন্ট। 1 সেকেন্ড ব্যয় করে না ছেলেটা। ভোরের কাছে এসে বলে, আসুন যাওয়া যাক। গাড়ি চলছে তার গতিতে। সিটে মাথা এলিয়ে আছে ভোর। এক পলক তাকিয়ে রাত বলে, কোন ক্লাসে পড়াশোনা করেন? পড়াশোনা? কোন ক্লাস? না, মানে এখন পড়াশোনা করি না। রাত পাশ ঘুরে তাকায়। ভোরকে এক পলক দেখে ভ্রু কুচকে আবার ড্রাইভিং এ মনোযোগ হয়। কিছুক্ষণ পর বলে, বয়স কত আপনার? 28 হবে কিছুদিন পর। আমি আপনার থেকে 4 বছরের ছোট। ও আচ্ছা, কোন ক্লাস অবধি পড়েছেন? এসএসসি পাশ করেছি, তারপর আর পড়া হয়নি। না পড়ার কারণ? মা বাবা চাইনি পড়াশোনা করি। তাছাড়া মেয়ে মানুষের বোঝা বইবে আর কতদিন। কথাটা বুঝলাম না। দীর্ঘশ্বাস টানে ভোর। সামনের দিকে দৃষ্টি নিমজ্জিত রেখে বলে, মেয়েরা হলো পরের সম্পদ, বিয়ে দিতে হবেই। তারা মা বাবাকে আয় করে খাওয়াতে পারবে না। আমাদের পেছনে যত টাকা খরচ হবে তাই লস। কে বলেছে আপনাকে? ভোর যেন থতমত খায়। একটু ভেবে উত্তর পেয়ে যায়। বলে, এটা সবাই জানে, গ্রামের প্রায় সব মানুষই এই কথা বলে। আচ্ছা, এখনো গ্রামের মানুষ এগুলো ভাবে? আশ্চর্য। ভোর কিছু বলে না। গাড়ি এসে থামে বড় রাস্তায়। রাত বলে, এরপর কোন দিক? এখানেই রাখুন, আমি চলে যেতে পারবো। কি সব বলছেন? ভোর কথা বলে না। গাড়ি থেকে নেমে আসে রাত। আশেপাশে তাকিয়ে বলে, চারপাশে ঘুটঘুটে অন্ধকার, এই আধারে আপনি একা যাবেন? গ্রামের যা পরিস্থিতি, কয়েকদিন আগেও এক মেয়ের ধর্ষণ হওয়ার খবর এসেছে। আমি আপনাকে একা ছাড়তে পারবো না। কিন্তু কোনো কিন্তু নয়, আর চিন্তা করবেন না। আমি আপনার বাসাতে তো যাব না। ভোর মাথা ঝাঁকিয়ে হাঁটা শুরু করে। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে চলতে থাকে দুজনে। কাদা মাটির মধ্যে পা গেড়ে যায়। রাত বিরক্ত হয়, তবুও হাঁটতে থাকে। ভোরের বাড়ির কাছে এসে ভোর বলে, ওই যে ওইটাই আমার বাসা, আপনি এখন চলে যেতে পারেন। আচ্ছা, নিজের খেয়াল রাখবেন আর মেডিসিনগুলো ঠিক মতো নেবেন। আচ্ছা, ধন্যবাদ এতটা সাহায্য করার জন্য। ধন্যবাদ অন্য বিষয়, আর কখনো এমন করবেন না। ভোর নিজের বাসাতে পা রাখে। উঠানের কাঁচা বারান্দায় বসে আছে কুলসুম। আশেপাশে আরো অনেকেই রয়েছে। পুরো বাসা যেন গম গম করছে। ভোরকে দেখেই রাহি বলেন, আইছে তোমার মাইয়া, দেখো বিয়া ভাঙছে আর এইদিকে বাপ মায়েরে একা রাইখাই চইলা গেছে। রাহির কথাতে মুখ তুলে তাকায় কুলসুম। ভোরকে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠেন। ততক্ষণে তাফাজলও চলে এসেছেন। কিছু ছেলে পেলে ভোরকে খুঁজতে গেছে। কুলসুম ভোরের কাছে এসে দাঁড়ান। ভোর মাথা নত করে বলে, মা, আমি কোনো কথায় বলার সুযোগ মেলে না। তার আগে ভোরকে লাগাতার চত্থাপ্পড় দেয় কুলসুম। ধাক্কা খেয়ে হাতে থাকা ওষুধ পড়ে যায়। কারো ধ্যান নেই ভোরের মাথার ব্যান্ডেজ। সবাই ওকে গালিগালাজ করতেই ব্যস্ত। কেউ কেউ বলছে নষ্টামি করতে গিয়েছিল। তাফাজল মেয়ের কাছে এসে দাঁড়ান। ঘৃণায় ওনার চোখ কেমন করে ওঠে। তিনি বলেন, তোর মতো মেয়ে থাকা হলো দুর্ভাগ্য। এতদিন টাকা পয়সা খরচ করছি অপাত্রে, কোনো কাজে আসবি না তুই। পাড়ায় মানুষের কাছে আমার মাথা নত করালি, নষ্টামি করতে গেছিলি তাই না? বাবা। মুখ ফিরিয়ে নেয় তাফাজ্জল। কুলসুম মরা কান্না জুড়েছেন। তাফিনকে বুকে জড়িয়ে বলেন, তুই হলি মুখপুরি, আমার পোলাটা আমাগো একমাত্র ভরসা। তাও তোরে পড়ালেখা করাইছি, এত টাকা পয়সা খরচ করছি, কিন্তু তুই আমাগো ডুবাইলি। ছোট্ট তাফিন অবাক চোখে তাকায়। বোনের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা চালায়। 9 বছরের তাফিন যেন কিছুই বুঝতে পারে না। পাড়ার কিছু মানুষ থুতু দেয়। কুলসুমের কলঙ্ক হলো ভোর। এই কথা শুনেই রক্ত চলে যায় কুলসুমের মাথায়। এই মেয়ের জন্য এত বড় কথা শুনতে হলো আজ। যেতে যায় কুলসুম। উঠানে রাখা বাঁশের কঞ্চি নিয়ে আসেন। ছোট্ট তাফিন মাকে বাধা দেয়।
কুলসুম ছেলেকে ধাক্কা মেরে ফেলে দেয়। ভোরকে বাঁশের কঞ্চি দিয়ে আঘাত করেন। সদ্য অসুস্থ শরীরে কঞ্চির আঘাত যেন মাথায় এসে লাগে। অসহ্য যন্ত্রণা হয়। চিৎকার করে ওঠে ভোর। মাটিতে লুটিয়ে পড়ে। তবুও কুলসুম মারতে থাকে ওকে। কেউ আগায় না। শুধু অদূরে দাঁড়িয়ে কাঁদে তাফিন। রক্তলাল শরীরে আঘাত করতে থাকে কুলসুম। তিনি যেন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে আছেন। বাসার গেটে দাঁড়িয়ে চিৎকার করে ওঠে রাত। কাছে ছিল সে। হঠাৎ ভোরের চিৎকার কানে এসে লাগে। তখনই ছুটে আসে। তবে এমন পরিস্থিতি দেখে অবাক হয়। মাটিতে গড়াগড়ি খাচ্ছে মেয়েটা। রাত এসে দাঁড় করায়। সবাই বেশ অবাক হয়। আধ বোঝা চোখে তাকিয়ে ভোর বলে, ডাক্তার সাহেব আপনি চলে যান। ভোর, কেউ একটু পানি এনে দিন প্লিজ। কি জ্ঞান আপনাদের? মেয়েটাকে এভাবে মারছিল, কেউ আগালেনও না। কেউ পানি দেয় না। তাফিনি পানি এনে দেয়। দু চোখে অশ্রু বর্ষণ। ভোরকে পানি খাওয়ায় রাত। সবাই কানাকানি করে। ভোরকে উঠিয়ে বেঞ্চে বসায় সে। ভোর আবারও বলে, ডাক্তার সাহেব আপনি চলে যান। আপনি এখন চুপ করুন। এগিয়ে আসে রাত। উঠানে দাঁড়িয়ে বলে, কি করছিলেন কি আপনারা? এভাবে কেউ মারে? তুমি কে? তাফাজ্জলের প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছে জাগে না। রাত চিৎকার করে বলে, আপনারা মানুষ, কোন কারণে মেয়েটার উপর এমন আচরণ করছেন? আপনারা জানেন উনি আত্মহত্যা করতে গিয়েছিলেন। তয় আপনি জানলেন কেমনে? রাহের কথায় ঘুরে তাকায় রাত। নিঃসন্দেহে মহিলা কূটনৈতিক সমাজের অংশ। রাত বলে, আমার গাড়ির কাছে পড়েছিলেন উনি। আমি ওনাকে হসপিটালে নিয়ে যাই। রাহি যেন দুই দুই করে চার মেলায়। রাত সবাইকে বোঝাতে থাকে। ঠিক তখনই বোম ফাটায় রাহি। ব্যঙ্গ করে বলেন, এই শহরের পোলার সাথে কুকাম করতে গেছিল তোমাগো মাইয়া, কোন কারণে ফিরে আসছে বুঝলাম না। সি সি, এমন নষ্ট মাইয়া এলাকায় নাই। আপনি কি সব বলছেন? তয় কি এই মাইয়া লগে ইটিস পিটিস চালাইছো? এখন আসছো বুঝাইতে? এমন মেয়ে হইল কলঙ্ক। ভোর ধীর পায়ে উঠে আসে। কথা বলার মতো শক্তি পায় না সে। কুলসুম এতক্ষণ চুপ থাকলেও এখন রেগে যান। ভোর বলে, মা উনি সত্যি কথা বলছেন। ওনার নামে এমন কথা বলবেন না কেউ। ডাক্তার সাহেব ভালো মানুষ। কুলসুম এবার ভোরকে থাপ্পড় মেরে দেয়। আবারও মারতে গেলেই বাধা দেয় রাত। ভোরকে উঠিয়ে বলে, আপনারা মানুষ, অসুস্থ মেয়েটাকে এভাবে মারছেন? সবাই যেন সার্কাস দেখছে। তাফাজ্জল আসেন। রাতকে দেখে বলে, আমাগো অনেক বদনাম হয়েছে, আর বদনাম করাতে চাই না। এই নষ্ট মাইয়া ঘরে রাখবো না আমি। সবাই তালে তাল মেলায়। তাদের কথা, গ্রামে এমন মেয়ে থাকলে ক্ষতি হবে। রাত চেঁচিয়ে বলে, ছি, আপনাদের কি মানসিকতা? ওকে, আপনাদের কথাই থাকছে। উনি থাকবেন না এই গ্রামে। আমি ওনাকে নিয়ে যাচ্ছি। এবার কিছু লোক ব্যঙ্গ করে। রাতকে খারাপ ব্যবসার মানুষ বলে তকমা লাগায়। ভোর বলে, এ কি বলছেন ডাক্তার সাহেব? আপনি চলে যান প্লিজ। আমাকে নিয়ে ভাববেন না। ওরা আমাকে ঠিকই জায়গা দিবেন। আপনি কথা বাড়াবেন না ভোর, আমি কথা বলছি। গ্রামের সকলের সাথে কলহ লেগে যায় রাদের। বাজে কিছু কথা আসে কানে। গা রিরি করে ওঠে। তৎক্ষণাৎ সে বলে, আপনাদের এত সমস্যা যখন, আমি ওনাকে পূর্ণ মর্যাদা দিয়ে নিয়ে যাব। আর আপনাদের কুৎসিত ধারণা মেয়েরা সংসারের বোঝা, এদের পেছনে টাকা খরচ করা অপাত্রে দান। তুমি কি বুঝো? হ্যাঁ, এত বড় মাইয়া ঘরে রাখা পাপ। আচ্ছা, এই সমস্ত কিছুর জবাব দিবে ভোর। ফিরে আসবেন উনি, নিজেকে তৈরি করবে। বাবা মাকে রোজগার করে মেয়েরাও খাওয়াতে পারে, সেটাই করে দেখাবেন উনি। আর এটা হলো আমার চ্যালেঞ্জ। খোলা চোখে তাকাই ভোর। রাত বলে, আপনাকে বিয়ে করব আমি। আশা করি আপনার অমত থাকবে না এতে। ডাক্তার সাহেব, গ্রামের কুসংস্কার ভাঙতে সাহায্য করুন ভোর। তখনই হুজুর ডেকে নিয়ে আসে রাত। ইসলামিকভাবে বিয়ে সম্পূর্ণ করে এক কাপড়ে বের করে নিয়ে আসে ভোরকে। পেছনে ফিরে তাকায় ভোর। মেয়েটার হাত ধরে রাত বলে, এই নর্দমার কালো আধার ছাপিয়ে চলো রোদ্দুরে। গাড়ি ছুটে চলল শহরের পথে। পেছনে পড়ে রইল কাদামাটি গ্রাম। কুলসুম বেগমের হাহাকার আর গ্রামের মানুষের কটাক্ষ ভরা দৃষ্টি। ভোরের চোখ তখনও অশ্রুসিক্ত।
জীবনে যা ঘটলো তা যেন কোনো দুঃস্বপ্ন। মাত্র কয়েক ঘন্টা আগেও সে ছিল এক বোঝা, এক অপমানের কারণ। এখন সে ডাক্তার রাধের স্ত্রী, এক বিশাল প্রতিশ্রুতির অংশ। ভোরের হাত শক্ত করে ধরে আছে রাধ। সেদিকে একবার তাকায় ভোর, চোখ তুলে। ডাক্তার সাহেব, আপনি এটা কি করলেন? ভয় নেই ভোর, আমি ইফতিহার রাত, যা বলি তা করি। আর আমাকে শুধু রাত বলেই ডাকতে পারেন। আমরা এক নতুন পথ চলা শুরু করলাম। ভোর সামান্য মাথা নাড়ে। রাধের চোখে সে দেখতে পায় দৃঢ়তা, যা তাকে ভরসা যোগায়। কিছুক্ষণ নীরবতা। ভোরের শরীরে তখনও ব্যথা। আপনাকে আগে চিকিৎসা নিতে হবে, তারপর বিশ্রাম। আপনার শরীর এখন খুবই দুর্বল। রাত গাড়ি নিয়ে প্রথমে একটি বেসরকারি হাসপাতালের দিকে চলল। তার লাইসেন্স না থাকলেও পরিচিত ডাক্তারদের দিয়ে সে ভোরের আঘাতগুলো ভালোভাবে দেখালো এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করলো। ব্যান্ডেজ নতুন করে বাঁধা হলো, স্যালাইন দেওয়া হলো আরেকবার। পরের দিন সকালে শহরের এক নিরিবিলি ফ্ল্যাটে ভোর ঘুম থেকে উঠল। ফ্ল্যাটটি রাতের ছিল, যেখানে সে মেডিকেলের পড়াশোনা করত। ঝলমলে সকালের আলো জানালা দিয়ে এসে পড়েছে। ভোরের জীবনে এত শান্ত নিরুত্তাপ সকাল অনেক দিন আসেনি। সে উঠে বসে। তার পাশে এসে দাঁড়ালো রাত, হাতে এক কাপ গরম চা। কেমন লাগছে এখন? ভালো, কিন্তু কোনো কিন্তু নয়, আমাদের এখন আসল কাজে মনোযোগ দিতে হবে। আপনার উপর আমার ভরসা আছে ভোর। গ্রামের মানুষদের দেওয়া অপমানের জবাব দিতে হবে আপনাকে। আমি আপনার পাশে আছি। আপনার পড়াশোনা, আপনার লক্ষ্য, সব ব্যবস্থা হবে। ভোরের মুখে এক নতুন দীপ্তি ঝলসে উঠল। সে রাতের দিকে তাকালো। তার চোখে এখন আর ভয় নেই, আছে এক অদম্য জেদ। আমি পারবো রাত, আমি ফিরে আসব, মাথা উঁচু করে দেখাবো যে মেয়েরা শুধু বোঝা নয়। এইটাই তো চাই। প্রথম ধাপ হিসেবে কাল থেকে আপনার পড়াশোনা শুরু। পুরনো বইগুলো ঝেড়ে ফেলুন। আর এটা মনে রাখবেন, এখন আপনি একা নন। আপনার স্বপ্ন আমারও চ্যালেঞ্জ। ভোরের হাত ধরে রাত। তাদের চোখের তারায় তখন নতুন ভোরের স্বপ্ন। পুরনো আধার কেটে গিয়ে জীবনে নতুন আলোর ঝলকানি। সে দিনের জন্য অপেক্ষা, যেদিন ভোর ফিরে যাবে এক মুক্ত ও স্বাবলম্বী মানুষ হিসেবে, গ্রামের কুসংস্কারের মুখে ছাই দিয়ে। রাত এবং ভোরের নতুন জীবন শুরু হলেও সমাজের পুরনো সংস্কার তাদের পিছু ছাড়ল না। রাতের পরিবার, বিশেষত তার মা, যখন জানতে পারলেন যে ছেলে তার চেয়ে 4 বছরের বড় এবং মাত্র এসএসসি পাশ করা একটি মেয়েকে বিয়ে করেছে, তা আবার কোনো আলোচনা ছাড়াই, তখন যেন আকাশ ভেঙে পড়ল তাদের মাথায়। আমি কিছুতেই মানতে পারবো না এই সম্পর্ক। আমার সোনা টুকরো ছেলে ডাক্তার হতে চলেছে, তার কপালে জুটলো কিনা একটা বয়সী ম্যাট্রিক পাস মেয়ে, তাও আবার কিনা গ্রামে গিয়ে রাতারাতি বিয়ে করে এসেছে। ইফতিহার, তুই একই কাণ্ড করেছিস। আমরা তোর জন্য কত স্বপ্ন দেখেছিলাম, একটি উচ্চশিক্ষিত সুনামধন্য পরিবারের মেয়েকে তোর বউ করে আনবো, সেটাই আমাদের আশা ছিল। আর তুই? ফোনে রাদের সাথে কথা বলার সময় রাদের মায়ের কণ্ঠস্বর ক্রোধে কাঁপছিল। তার প্রত্যাশা ছিল ছেলে ডাক্তার হবে আর তার স্ত্রী হবে একটি সম্পদের মতো, যা তাদের সামাজিক মর্যাদা আরো বাড়িয়ে তুলবে। ভোর, যে কিনা সমাজে বোঝা হিসেবে বিবেচিত, সে রাদের পরিবারের কাছে ছিল সম্পূর্ণ অগ্রহণযোগ্য। মা, ভোর কোনো বোঝা নয়, আর আমি আমার চ্যালেঞ্জ নিয়েছি। বয়সের ব্যবধান এখানে কোনো বিষয় নয়। আমরা দুজনকে সম্মান করি। বাজে কথা বলিস না, সম্মান টন্মান এসব শুনবো না। তোকে যদি সেই মেয়েকে বিয়ে করতে হতো তবে কি আমরা একটা পাত্রী খুঁজে দিতে পারতাম না? নিশ্চয়ই ওর কোনো দোষ আছে, তাই এমন চটজলদি বিয়ে করতে হলো। আমি কিছুতেই এই বিয়ে মেনে নিব না। বয়সে বড় হওয়া এবং সামাজিক মানদণ্ডে শিক্ষায় পিছিয়ে থাকার কারণে ভোরের প্রতি রাদের পরিবারের তীব্র আপত্তি তৈরি হলো। তাদের চোখে এই বিয়ে রাদের সম্ভাবনাময় ভবিষ্যতের পথে একটি বিশাল কাঁটা। ঠিক আছে মা, আমি জানি এই পরিস্থিতিতে আপনাদের কষ্ট হচ্ছে, কিন্তু আমি ভুল করিনি। আমি ভোরকে স্বাবলম্বী করব, ও নিজেকে প্রমাণ করবে। আপনারা একটু সময় দিন। কাঁদো কাঁদো স্বরে, কোনো সময় দিতে পারবো না। হয় তুই তাকে ত্যাগ কর, নয়তো আমরা ধরে নিব আমাদের কোনো ছেলে নেই। এই বয়সে এসে তুই আমাদের মাথায় অপমান ঢেলে দিবি? পরিবার থেকে অস্বীকৃতির কঠিন বার্তা রাদের কানে এলো।
তাদের জন্য সামাজিক সম্মান, বয়স এবং শিক্ষা, এই সবকিছু ছিল ভালোবাসা ও মানবিকতার চেয়ে অনেক বড়। রাত নীরবে ফোনটি রেখে দিল। তার চোখে তখন হতাশার কালো মেঘ, তবে প্রতিজ্ঞা ছিল অটুট। পাশে এসে দাঁড়ালো ভোর। সে বুঝতে পারল পরিস্থিতি। রাত, আমাকে ছেড়ে দিন। আপনার বাবা মাকে কষ্ট দেবেন না। আমি হয়তো আপনার জন্য যোগ্য নই। ভোরের হাত ধরে না ভোর, আর কোনো আপোষ নয়। সমাজের আর পরিবারের এই কুসংস্কার আমরা একসাথে ভাঙব। আপনার যোগ্যতা আপনি অর্জন করবেন। আমি আপনাকে কথা দিয়েছি। এখন এই লড়াইটা শুধু আপনার গ্রামের মানুষের সাথেই নয়, আমার নিজের পরিবারের সাথেও। ভয় পাবেন না, আমি আপনার পাশে আছি। রাতের পরিবারের কাছ থেকে আসা এই আঘাত যেন ভোরের মনোবলকে আরো শক্ত করে দিল। তার কাছে এখন হারার কোনো পথ নেই। তাকে প্রমাণ করতে হবে যে শুধু শিক্ষা বা বয়স দিয়ে নয়, একজন মানুষ তার সাফল্য দিয়েও তার পরিচয় তৈরি করতে পারে। রাতের সমর্থন তাদের নতুন জীবনের একমাত্র পাথেয়। পরিবার থেকে আসা আঘাত রাতের হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিল। ভোরের দিকে তাকিয়ে সে মুহূর্তেই নিজেকে সামলে নিল। শহরে এই ফ্ল্যাটটি রাদের একার চেষ্টায় ভাড়া নেওয়া, কিন্তু বাবার অর্থ সাহায্য ছাড়া শুধু মেডিকেলের শেষ বর্ষের ছাত্রের পক্ষে দুজনের খরচ বহন করা অসম্ভব। বাবা ফোন কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে রাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হলো। রাদের কাছে এখন যা আছে তা কেবল কিছু জরুরি টাকা আর অদম্য জেদ। ভোর, শুনতে পাচ্ছেন? আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এবার শুরু হলো। তারা ভেবেছে টাকা বন্ধ করে দিলেই আমি হেরে যাব। শান্ত কণ্ঠে রাত, আপনার আমার জন্য এত বড় ত্যাগ স্বীকার করতে হলো। আমার জন্যই আপনার সব স্বপ্ন। চুপ, আপনার জন্য নয়, আমার প্রতিজ্ঞা রক্ষার জন্য। আর আমার স্বপ্ন এখন আপনার মধ্যেও মিশে গেছে। ওরা যে মেয়েটাকে অযোগ্য বলেছে, তাকে আমি একদিন যোগ্যতম হিসেবে প্রতিষ্ঠা করব। সেই দিন থেকে শুরু হলো তাদের নতুন সংগ্রাম। রাত তার পুরনো বইপত্র, এমনকি তার সাথে ল্যাপটপটিও বিক্রি করে দিল। তার প্রথম কাজ ছিল ভোরের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তির ব্যবস্থা করা। একসাথে এসএসসি ও এইচএসসি সমানের পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। ভোরের পড়াশোনায় এক বিশাল ফাঁক রয়ে গেছে, আর সেটির সঙ্গে বয়সের চাপ। রাত প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে ভোরের ক্লাস শুরু করে। নিজেই হয়ে উঠল তার শিক্ষক, বন্ধু এবং অনুপ্রেরণা। একদিন গভীর রাতে পড়ছিল, রাত, এত কঠিন লাগছে। আমার মনে হচ্ছে আমি পারবো। আমি আপনার 4 বছরের বড়। এই বয়সে এসে আবার। ভোরকে সাহস দেয়। বয়স শুধু একটা সংখ্যা ভোর, আর শিক্ষা কোনো নির্দিষ্ট সময়ের দাসত্ব নয়। আপনি সেই গ্রামের মেয়ে যে অপমান সহ্য করেও বাঁচার জন্য দৌড়েছিলেন। সেই জোরটাই আপনার ভেতরে আছে। আর আমি 4 বছরের ছোট বলে যদি আপনাকে শিক্ষক হিসেবে না মানি, তাহলে তো আমার পরিবারের মতোই ভুল হবে। আপনি আমার চ্যালেঞ্জ, আপনি আমার স্ত্রী, আপনি পারবেন। দিকে রাদের নিজের ফাইনাল পরীক্ষার প্রস্তুতিও চলছে, কিন্তু অর্থের অভাবে সে শহরের একটি ডায়াগনস্টিক ল্যাবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাতের শিফটে কাজ নেয়। কাজটা কষ্টের, প্রায় 15 ঘন্টা টানা ডিউটি। এরপর বাসায় ফিরে ভোরকে পড়ানো, তারপর নিজের পড়াশোনা। দুজনের জন্যই পর্যাপ্ত ঘুমের সুযোগ নেই। তাদের খাদ্যাভ্যাসও পাল্টে গেল। সস্তা ডাল ভাত আর কখনো কখনো শুধু সেদ্ধ ডিম। ভোরের শরীর দুর্বল, কিন্তু রাতের দিকে তাকিয়ে সে কিছুতেই মুখ ফুটে কষ্টের কথা বলতে পারত না। রাত জেগে পড়ার কারণে ভোরের চোখে চশমা দরকার হলো, যা ছিল তাদের কাছে এক বিলাসিতা। পুরনো বই আর ফটোকপি করা নোটসই ছিল তাদের একমাত্র সম্পদ। অন্ধকার রাতগুলো যেন তাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল। রাত ল্যাব থেকে ফিরে এসে দেখত ভোর তখনও টেবিলে মাথা গুজে পড়ছেন। ক্লান্ত শরীরে রাত তার পাশে বসত,
এক কাপ চা বানিয়ে দিত। একদিন রাতে ল্যাবে অতিরিক্ত কাজের চাপে রাত অসুস্থ হয়ে পড়ল। তার উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিল। কোনো বন্ধু বা পরিবারের সাহায্য ছাড়াই ভোর তাকে দেখভাল করলো। পুরনো কায়দায় কপালে জলপট্টি দিয়ে জ্বর নামালো। সেই রাতে ভোরের চোখে ছিল অসীম ভয়, কিন্তু মুখে ছিল দৃঢ়তা। আপনি বিশ্রাম নিন রাত, আমার জন্য নিজের জীবন বিপন্ন করবেন না। আমি আজ থেকে আপনার ডিউটির সময়টুকু সেলাইয়ের কাজ শিখাবো। বাসায় বসে কিছু রোজগার করতে হবে, আপনি একা পারবেন না। ক্লান্ত স্বরে আপনার কষ্ট হবে ভোর, আপনি। রাদের মুখে হাত চেপে আপনাকে ছাড়া বাঁচতে গেলে আমার কষ্ট হতো, তার জন্য এটা অনেক কম। আমরা একসাথে এই কঠিন জীবন পার করব। এরপর থেকে ভোরও আর বসে রইল না। সকালের পড়াশোনার ফাঁকে সেলাই মেশিন কিনে এনে শুরু করলো ব্লাউজ ও সালোয়ারের কাজ। ছোট ছোট কাজ, সামান্য রোজগার। কিন্তু সেই টাকা দিয়ে রাদের জন্য ভালো খাবার কেনা হলো। তাদের সম্পর্ক তখন আর প্রেম বা বিয়েতে সীমাবদ্ধ নয়, তা হয়ে উঠেছে দুজন সৈনিকের অভিন্ন লড়াই। তাদের এই অসম বয়সের সম্পর্ক তখন আর সমাজের চোখ বা পরিবারের প্রত্যাশার উপর নির্ভর করে না, নির্ভর করে দুজনের পরস্পরের প্রতি বিশ্বাস ও দৃঢ় সংকল্পের উপর। 2 বছর পর কঠিন পরিশ্রম ও মানসিক চাপের ফল এলো। রাদের ইন্টার্নশিপ শেষ এবং সে তার লাইসেন্স পেল। কিন্তু এর চেয়েও বড় খবর এলো ভোরের কাছ থেকে, আনন্দাশ্রু নিয়ে। রাত, আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষা দুটোতেই A+ পেয়েছি। শুধু পাশ করা নাই, গ্রামে যাকে অশিক্ষিত তকমা দেওয়া হয়েছিল সে প্রমাণ করলো তার মেধার ধার। রাদের চোখে তখন আনন্দের অশ্রু। 2 বছরের কঠিন ত্যাগ যেন আজ সার্থক হলো। অভিনন্দন ভোর, এই রেজাল্ট শুধু একটা সার্টিফিকেট নয়, এটা আপনার বাবা মা এবং আমার পরিবারের কাছে আপনার প্রথম জবাব। তাদের লক্ষ্য এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। ভোর নিজের টাকায় ভর্তির পরীক্ষার কোচিং শুরু করলো। রাত তার ইন্টার্নশিপের বেতনের পুরোটা ভোরের পেছনে খরচ করতে শুরু করলো, যাতে সে তার মেধার যোগ্য মর্যাদা পায়। পরিবারের সেই অপমান এখনো তাদের তাড়িয়ে বেড়ায়। এবার আমার পালা, এবার আপনার রেজাল্ট আমার বাবা মাকে দেখানোর পালা। রাত ঠিক করলো সে যাবে। তার বাবা মা এখনো আশা করেছেন ছেলে হয়তো ভোরকে ত্যাগ করে ফিরে আসবে। রাত তার জীবনের সবচেয়ে কঠিন কথোপকথনের জন্য তৈরি হলো, যেখানে তার হাতে থাকবে ভোরের মেধার প্রমাণপত্র। রাতের মনে তখন হাজারো প্রশ্ন। সে জানে তার বাবা মা সহজে হার মানবেন না। সামাজিক মর্যাদা আর বয়স, এই দুটো ফ্যাক্টর তাদের কাছে এখনো অনেক বড়। তবুও সে এই বিজয় বার্তা না দিয়ে থাকতে পারল না। এক সকালে ভোরের রেজাল্ট কার্ড আর নিজের ডাক্তারি লাইসেন্স নিয়ে রওনা হলো নিজের শহরের দিকে। ভোরকে জড়িয়ে ধরে আমি দ্রুত ফিরব, আপনি মন দিয়ে পড়ুন। আমার অনুপস্থিতিতেও আপনার প্রস্তুতি থামবে না। দৃঢ় চোখে আমি আপনার চ্যালেঞ্জ ভুলে যাইনি রাত, আমি আপনাকে নিরাশ করব না। রাতের গ্রামের বাড়ি শহরের উপকণ্ঠে, বিশাল বাংলো বাড়ি, যেখানে প্রতি পদক্ষেপে ঐশ্বর্য আর আভিজাত্যের ছাপ। দরজায় দাঁড়াতেই রাত দেখলেও তার অপেক্ষাকৃত ছোট বোন রাফিয়া দাঁড়িয়ে আছে, যে এতদিন ধরে ভাইয়ের সাথে দূরত্ব বজায় রেখে চলত। কণ্ঠস্বরে মিশ্রিত আনন্দ ও বিস্ময়। ভাইয়া তুমি? মৃদু হেসে কেমন আছিস রাফিয়া? মা বাবা কোথায়? বাবা বাইরে গেছেন, মা ভিতরে আছেন। তুমি এসো। কিন্তু ভয় মেশানো চোখে, তুমি কি ভোর ভাবিকে এনেছো? না, শুধু আমি এসেছি। রাতের মা রাহিলা বেগম ছেলেকে দেখে আবেগে দ্রুত এগিয়ে এলেন। 2 বছর ধরে ছেলের সাথে কোনো যোগাযোগ নেই। তার বুকে জমা কষ্ট যেন বাঁধ মানল না। বাবা, তুই ফিরে এলি আমার সোনা। রাতকে জড়িয়ে ধরেন। আমি জানতাম তুই ফিরে আসবি। এই 2 বছর আমি মরে যাচ্ছিলাম। ধীরে ধীরে মাকে সরিয়ে দেয়। আমি এসেছি মা, কিন্তু ফিরে আসিনি। মায়ের মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। রাহেলা বেগম বুঝতে পারলেন তাদের দেওয়া শর্ত পূরণ হয়নি। মানে তুই এখনো সেই মেয়েটার সাথে আছিস? কণ্ঠস্বর কঠিন হয়ে ওঠে। হ্যাঁ মা, আমরা এখনো একসাথে আছি। আমি তাকে ত্যাগ করিনি, বরং তাকে গ্রহণ করে নিয়েছি। তাহলে কেন এলি আমাদের অসম্মান করতে? তুই ভেবেছিস আমাদের টাকা ছাড়া তুই ডাক্তার হয়ে যাবি? নিজের লাইসেন্স বের করে দেখায়।
আমি ডাক্তার হয়েছি মা। আমার নাম ইফতিহার রাত। আমি আমার নিজের চেষ্টায় ইন্টার্নশিপ শেষ করেছি এবং এখন একজন পূর্ণ ডাক্তার, আপনাদের টাকা ছাড়া। মায়ের চোখে তখন শুধু অবিশ্বাস। রাত টেবিলের ওপর ভোরের রেজাল্ট কার্ডটা রাখলো। আর এই দেখুন, এই হলো আপনার সেই অশিক্ষিত বয়সী মেয়েটার মেধার প্রমাণ। এসএসসি এবং এইচএসসি সমমানের পরীক্ষায় AA+। এখন সে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে। আপনি যাকে বোঝা বলেছিলেন সে এখন প্রমাণ করেছে তার যোগ্যতা। রেজাল্ট কার্ডটা ছুঁড়ে ফেলে এসব ভুয়া, এসব কাগজ দিয়ে আমার ছেলের সম্মান কেনা যায় না। তুই একটা বয়স্ক মেয়েকে বিয়ে করলি, এ আমাদের বংশের অপমান। তুই আমাদের সামাজিক মর্যাদার কথা ভাবলি না? ঠিক তখনই দরজায় এসে দাঁড়ালো রাদের বাবা। সব শুনে তিনি রেগে গিয়ে রাদের দিকে এগিয়ে এলেন। তোর এত সাহস! তোর জন্য সমাজে আমরা মুখ দেখাতে পারছি না। তোর মা ঠিকই বলেছে, হয় ওই মেয়েটাকে ত্যাগ করে আমাদের কাছে মাথা নত কর, নয়তো এখনই বেরিয়ে যা। দীর্ঘশ্বাস ফেলে আমি জানতাম আপনারা এই কথাই বলবেন। আপনারা কখনোই দেখেননি যে আমি কি করেছি, শুধু দেখেছেন যে আমি কাকে করেছি। আপনারা শিক্ষা ও ভালোবাসার চেয়ে সামাজিক মর্যাদাকে বড় মনে করেছেন, কিন্তু আমি আর পিছু হটব না। রাত বেরিয়ে আসার জন্য যখন ঘুরে দাঁড়ালো, তখন রাফিয়া দ্রুত ছুটে এসে ভোরের রেজাল্ট কার্ডটা কুড়িয়ে নিল। আর্তনাদ করে ভাইয়া শোনো। কি বলবি রাফিয়া? তুইও কি বলবি আমি ভুল করেছি? না ভাইয়া, আমি জানি তুমি ভুল করনি, কিন্তু রাফিয়া কথা শেষ করার আগেই রাদের বাবা তাকে কড়া ধমক দেন। রাফিয়া, চুপ কর। তুই তোর ভাইয়ের মতো বেয়াদব হবি না। ডুবে যাওয়া কণ্ঠে না বাবা, আমি বেয়াদব নই, কিন্তু বাবা মা ঠিক বলেনি ভাই। এই কথা শুনে সবাই যেন পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে গেল। রাহেলা বেগম ফ্যাকাশে হয়ে গেলেন। রাদের বাবা বিস্ময়ে চোখ বড় বড় করে তাকালেন। ভোরের সাথে রাতের বয়সের ব্যবধান 4 বছর, কিন্তু মায়ের বয়স বাবার থেকে 8 বছর বেশি। চিৎকার করে ফারিয়া, তুই এসব কি বলছিস? চুপ কর। কাঁদতে কাঁদতে আমি মিথ্যা বলিনি মা, রাত না জানলেও আমি জানি। আসলে তুমি বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রী। তোমার নিজের বয়স বাবার চেয়ে 8 বছরের বড়, কিন্তু তোমার সার্টিফিকেটে বয়স কম দেখানো হয়েছে। তুমি নিজেই তো সমাজের মানদণ্ডে বয়সী হয়েছিলে। রাহেলা বেগমের এই গোপন সত্য যেন মুহূর্তে সকলের কাছে উন্মোচিত হলো। তিনি নিজেও একদিন সমাজের কাছে বয়সের পার্থক্য লুকিয়েছিলেন, আর আজ তিনি সেই একই কারণে ছেলের সুখ অস্বীকার করছেন। রাদের বাবাও তখন নীরব, অপরাধ বোধে জর্জরিত। এই হলো সেই গোপন কথা যা রাত জানত না। বিস্ময়ে হতবাক হয়ে মা, রাফিয়া, এসব কি বলছিস? আর একটা কথা ভাইয়া, বাবা মা যে গ্রামে গিয়ে ভোরাপুকে অপমান করেছিলেন, সেই গ্রামে তোমার মাই জন্মেছিলেন। সেখান থেকেই তিনি শহরে এসে বাবাকে বিয়ে করেন এবং নিজের অতীত আড়াল করেন। ভোরাপু সেই গ্রামেরই মেয়ে যেখানে তোমার মায়ের আদি বাড়ি। রাদের সামনে যেন সবকিছুই উল্টে গেল। তার মায়ের অতীত, তার বাবা নীরবতা এবং সে একই গ্রামের মেয়েকে বিয়ে করার কারণে তার মায়ের চরম অস্বীকৃতি। সবকিছুর পেছনে লুকিয়েছিল এক লুকানো সত্য। রাফিয়ার কথাগুলো যেন বোমার মতো ফাটে। রাহেলা বেগমের মুখ রক্তশূন্য। তিনি যে গোপন অতীতকে এত বছর ধরে আভিজাত্যের মোড়কে ঢেকে রেখেছিলেন, আজ তা তার নিজের মেয়ের মুখেই উন্মোচিত হলো। চিৎকার করে রাফিয়া, তুই মিথ্যাবাদী, তোর মুখ যেন না দেখি। নিঃশব্দে চেয়ারে ধপ করে বসে পড়েন। চুপ করো রাহেলা, আর কত মিথ্যা বলবে? রাদের বাবা মুখ খোলেন, তার কণ্ঠস্বর ক্লান্ত ও ভারী। রাফিয়া সত্যি বলছে ইফতিহার, আমি রাহেলাকে বিয়ে করেছিলাম যখন তোমার বয়স 2। ও তোমার প্রথম মায়ের মৃত্যুর পর আমাদের সংসারে আসে। ওর বয়স তখন তোর মায়ের বয়সের চেয়েও বড় ছিল, কিন্তু সে সমাজে নিজেকে বয়সে ছোট দেখাতে তোমার বয়সের একটা ভুল সনদ দেখিয়েছিল। তুমি 4 বছরের বড় একটা মেয়েকে বিয়ে করেছো বলে সে যে এত কড়া কথা বলতো, তার কারণ হলো সে নিজেই একদিন সমাজের এই অবিচার আর কটাক্ষ থেকে
বাঁচাতে মিথ্যার আশ্রয় নিয়েছিল। কঠিন দৃষ্টিতে মায়ের দিকে তাকায়। মা, আপনি নিজেও একজন নারী হয়ে সমাজের সেই কুসংস্কারের শিকার হয়ে আজ আরেকজন নারীকে একই কারণে অপমান করছেন। আপনি জানেন ভোর আত্মহত্যা করতে গিয়েছিল আপনার গ্রামের মেয়ে, যে আপনার মতোই বোঝা অপবাদ নিয়ে বড় হয়েছে। রাহিলা বেগম তখন আর রাগের দৃষ্টিতে রাদের দিকে তাকাতে পারেন না। তার চোখ দিয়ে অনর্গল জল গড়িয়ে পড়তে থাকে। তার ভেতরের কষ্ট, অপমান আর চাপা রাগ যেন এই মুহূর্তে প্রকাশিত হয় ভাঙা গলায়। তোরা বুঝবি না আমি শহরে এই আভিজাত্য, এই সম্মান পাওয়ার জন্য কত কষ্ট করেছি। আমি ভেবেছিলাম ওই গ্রামের কাদা আর কলঙ্কের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু তুই সেই অতীত আবার ফিরিয়ে আনলি। আমি ভয়ে ছিলাম তোকে দেখলে আমার মনে পড়ে যাবে আমি কে ছিলাম, তোর বউকে দেখলে মনে পড়ে যাবে আমার বয়স আর আমার আসল পরিচয়। রাতের বুকে তখন শুধু ঘৃণা নয়, এক গভীর দুঃখবোধ জন্ম নেয়। সে বুঝতে পারে তার মা আসলে সমাজের চাপ আর নিজের অপমানের শিকার। তিনি ভোরের মধ্যে নিজের অতীতের প্রতিচ্ছবি দেখতে পান, যা তিনি অস্বীকার করতে চেয়েছেন। শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে, মা, আমি আপনাদের কোনো অপমান করিনি। আপনার আসল পরিচয় কখনোই অপমান নয়। শিক্ষা এবং যোগ্যতা দিয়ে মানুষ পরিচয় তৈরি করে, লুকানো অতীত দিয়ে নয়। আমি সেই কাজটাই ভোরকে দিয়ে করিয়েছি। ভোর আপনার সেই ভয় আর লুকানো কষ্টের প্রতীক নয়, সে আপনার গ্রামের মেয়ের জেদ ও আত্মমর্যাদার প্রতীক। রাদের বাবা এগিয়ে আসেন। তিনি নিজের স্ত্রীর দিকে তাকিয়ে দেখেন এত বছরের কঠোরতা ভেঙে আজ তিনি সত্যি সহজ মানুষটি হয়ে উঠেছেন। রাতকে জড়িয়ে ধরে, আমি দুঃখিত বাবা, তোর কষ্টটা আমরা বুঝতে পারিনি। আমরা ভেবেছি আমাদের সম্মানটাই সব। তুই তোর স্ত্রীর জন্য যা করেছিস তা সত্যিই প্রশংসার যোগ্য। রাহিলা বেগম তখনও কাঁদছেন। রাফিয়া এসে তার মাকে জড়িয়ে ধরে। এই মুহূর্তে তাদের পরিবারের সব আভিজাত্য ভেঙে গিয়ে শুধু মানুষে মানুষে সম্পর্কটাই বড় হয়ে ওঠে। কাঁদতে কাঁদতে, ভোর কোথায়? আমি ওকে দেখতে চাই। সে এখন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে মা, তাকে আরো বড় হতে হবে। সে এখন শুধু ভোর নয়, সে একজন প্রতিযোগী। রাত তার মা, বাবা এবং বোনকে ভোরের সংগ্রামের কথা বলে। কিভাবে সামান্য রোজগার আর তীব্র কষ্টের মধ্যে দিয়ে ভোর A+ রেজাল্ট করেছে, কিভাবে সেলাই করে রাদের অসুস্থতার সময় অর্থ জুগিয়েছে। রাহিলা বেগম সব শুনে বিস্ময় এবং অনুশোচনায় নত হলেন। তিনি বুঝতে পারেন বয়সে ছোট, উচ্চশিক্ষিত এবং ধনী পরিবারের মেয়েকে বিয়ে করলেই সুখ আসে না। সংগ্রাম ও বিশ্বাস দিয়ে এই দাম্পত্য জীবনে গড়ে ওঠে। দীর্ঘশ্বাস ফেলে, তোরা দুজন আমার থেকে অনেক বেশি সাহসী, আমার ভুল করিস না, ওকে নিয়ে আয়। রাত খুশি হলো। শুধু পরিবারের সমর্থন নয়, তার মা নিজের অতীতের ভয় ও সমাজের চাপ থেকে মুক্তি পেলেন। এই ঘটনার পর রাদের মা বাবা ভোরের সাথে দেখা করতে অস্থির হয়ে উঠলেন। তবে রাত জানে এখনো অনেক পথ বাকি। ভোরের বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়া এবং নিজেকে প্রতিষ্ঠিত করাই তাদের আসল লক্ষ্য। আমি কাল সকালেই ভোরকে নিয়ে আসব, কিন্তু মা, তাকে যোগ্যতার মাপকাঠিতে নয়, মানুষ হিসেবে গ্রহণ করবেন। আর এই ফলাফলের খবরটা তার গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়া বাকি আছে। এইবার রাত এবং ভোরের নতুন ভোরের অপেক্ষা শুরু হলো। তারা ফিরে আসবে, কিন্তু আর বোঝা হয়ে নয়, বিজয়ীর বেশে। পরদিন সকালে রাত এবং ভোর তার গ্রামের পথে রওনা হলো। গাড়িতে নীরবতা। ভোরের মনে চাপা উত্তেজনা। তার শ্বশুর শাশুড়ি, যারা তাকে একসময় অযোগ্য আর বয়সী বলে প্রত্যাখ্যান করেছিলেন, তাদের মুখোমুখি হতে হবে। রাদের মনেও দ্বিধা, যদিও তার মায়ের লুকানো সত্য উন্মোচিত হওয়ায় পারিবারিক বরফ গলেছে। তবুও প্রথম সাক্ষাতে ভুল বোঝাবুঝি হতেই পারে। ভোরের হাত ধরে, ভয় পাচ্ছেন? না রাত, ভয় আর পাই না। এখন শুধু মনে হচ্ছে তাদের সামনে আমি কি বলবো। কিছু বলতে হবে না, শুধু আপনি তাদের সামনে সবচেয়ে বড় উত্তর। আপনার মেধার প্রমাণ তাদের চোখের সামনে থাকবে। আর আমার মা, তিনি এখন বদলে গেছেন। তিনি তার নিজের ভুলের জন্য অনুতপ্ত।
ফ্লাইটে ফিরে রাহেলা বেগম এবং রাদের বাবা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। রাফিয়াও ছিল, যার সাহস আজ তাদের পরিবারকে এক করেছে। রাত যখন ভোরকে নিয়ে ঘরে ঢুকলো, রাহেলা বেগম এগিয়ে এলেন, কিন্তু কোনো কটাক্ষ বা অহংকার নয়, তার চোখে ছিল অনুশোচনা আর স্নেহ। ভোরের কাছে এসে, মা ভোর, আমি আমি তোদের সাথে যা করেছি তার জন্য আমাকে ক্ষমা করিস। আমি তোকে ভুল বুঝেছিলাম। ভোর অবাক হয়, এমন প্রত্যাশা সে করেনি। শ্বশুর শাশুড়ির চেহারায় এখন আর সেই আভিজাত্যের গর্ব নেই, আছে আন্তরিকতা। মাথা নিচু করে, না মা, আমি বুঝতে পারছি আপনাদের সম্মান আমার কাছেও গুরুত্বপূর্ণ। তুমি আমাদের পরিবারকে একটা কঠিন সত্য থেকে মুক্তি দিয়েছো মা। তুমি শুধু ইফতিহারের স্ত্রী নও, তুমি আমাদের মেয়ে। আর তোমার এই রেজাল্ট এটা প্রমাণ করে তুমি কতটা যোগ্য। রাফিয়া ভোরকে জড়িয়ে ধরে। রাদের পরিবারের কাছ থেকে পূর্ণ স্বীকৃতি পেল ভোর, কিন্তু তাদের মূল চ্যালেঞ্জ এখনো বাকি। ভোরের গ্রামে জবাব দেওয়া, যেখানকার মানুষ তাকে কলঙ্ক আর বোঝা বলে চিহ্নিত করেছিল। সপ্তাহখানেক পর রাদের একটি ছোট পরিকল্পনা ছিল ভোরের গ্রামের মেন সড়কের পাশে একটি মেডিকেল ক্যাম্প আয়োজন করা। রাত তার কিছু বন্ধু ও সহকর্মী ডাক্তারকে সাথে নিল। ক্যাম্পের উদ্দেশ্য ছিল গ্রামের মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া, কিন্তু এর পেছনে ছিল ভোরের বিজয় বার্তা পৌঁছে দেওয়ার আসল উদ্দেশ্য। নির্দিষ্ট দিনে গ্রামের মানুষ ভিড় জমালো সেই ক্যাম্পে। কুলসুম বেগম, তাফাজ্জল রহমান এবং প্রতিবেশী রাহিলারাও কৌতূহলী হয়ে এলেন। তারা ডাক্তার ইফতিয়ার রাতকে দেখল, যার গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়েছিল ভোর। তারা ভাবলো ভোর হয়তো এই ডাক্তারের কর্মী হিসেবে কাজ করছে। মাইনে ঘোষণা করে, আপনারা সবাই আমাদের ক্যাম্পে এসেছেন দেখে খুশি হলাম। আজ আমাদের এই কাজের পাশে দাঁড়িয়েছে একজন, যিনি এই গ্রামেরই মেয়ে। তাকে আপনারা চেনেন ভোর? ভোর তখন সাদা অ্যাপ্রন পরে দাঁড়িয়েছিল। তার চেহারায় এখন আর সেই ভীতুভাব নেই। রাদের বাবা মাও পাশে এসে দাঁড়ালেন। কুলসুম বেগম ভিড়ের মধ্যে রাদের মা বাবাকে দেখে অবাক হলেন। আপনারা অনেকেই ভোরকে চিনতেন। আপনারা ওকে বোঝা, কলঙ্ক আর অপাত্রে দান বলে অভিহিত করেছিলেন, কিন্তু আমি বলেছিলাম ভোর একদিন ফিরে আসবে, সে নিজেকে তৈরি করবে। রাত এবার ভোরের এসএসসি ও এইচএসসির সমমানের AA+ রেজাল্ট কার্ড দুটো সবার সামনে তুলে দিল। গত 2 বছর ধরে আপনাদের দেওয়া অপমানের জবাব দিতে ভোর দিন রাত পড়াশোনা করেছে। সে শুধু পাশ করেনি, প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। আর আপনারা যাকে বয়সী আর অশিক্ষিত বলে আমার পরিবার থেকে তাড়িয়ে দিতে চেয়েছিলেন, আজ আমার বাবা মা তাকে পূর্ণ মর্যাদা দিয়ে বরণ করে নিয়েছেন। গ্রামের মানুষ তখন ফিসফিস করতে শুরু করেছে। কুলসুম বেগম ও তাফাজ্জল রহমান বিস্ময়ে কাঠ হয়ে গেলেন। তাদের মেয়ে, যাকে তারা গলায় দড়ি দিতে দেখেছিল, সে আজ ডাক্তার স্বামীর সাথে অ্যাপ্রন পরে গ্রামে ফিরেছে। হাতে তার সফলতার প্রমাণপত্র। ভোরকে সামনে এনে, ভোর এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুত। আপনারা বলেছিলেন মেয়েরা বাবা মাকে রোজগার করে খাওয়াতে পারে না। আমার স্ত্রী একজন ডাক্তার হবেন এবং আপনাদের এই কুসংস্কারের জবাব দেবেন। এই যে আমার মা বাবা, তারা আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আছেন কারণ তারা ভোরকে মেনে নিয়েছেন। তারা শিখেছেন বয়স নয়, শিক্ষাই আসল পরিচয়। কুলসুম বেগমের চোখ তখন অনুশোচনায় জলে ভরে গেল। তিনি তার মেয়ের সাথে কি করেছিলেন। তাফাজ্জল রহমান লজ্জায় মাথা নত করলেন। রাহি তখন আর কটাক্ষ করার ভাষা খুঁজে পেল না, কারণ তাদের সামনে দাঁড়িয়েছিল ভোরের বিজয়, যা তাদের পুরনো ধারণা ভেঙে চুরমার করে দিল। মাইকে শান্ত কণ্ঠে, আপনারা আমাকে যে অপবাদ দিয়েছিলেন তা আমি ভুলিনি, কিন্তু আমি মরতে যাইনি, আমি বাঁচতে চেয়েছিলাম। আমার মতো কোনো মেয়েকে যেন আর বোঝা বা কলঙ্ক শুনতে না হয়। আপনারা সবাই শিক্ষা নিন। গ্রামে সেই কালো আধার ছাপিয়ে সেদিন সত্যি এক নতুন ভোরের আগমন ঘটল। রাত এবং ভোর তাদের চ্যালেঞ্জে জয়ী হলো। তারা প্রমাণ করলো ভালোবাসা, সংগ্রাম আর শিক্ষা সমাজের সকল জরাজীর্ণ সংস্কারকে ভেঙে ফেলতে পারে। গ্রামের মানুষদের কঠিন জবাব দেওয়ার পর ভোর যেন এক নতুন উদ্যম পেল।
কিছুদিন পরে সে বিশ্ববিদ্যালয়ের ভর্তির পরীক্ষায় অংশ নিল এবং মেধার জোরে একটি স্বনামধন্য সরকারি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে পড়ার সুযোগ পেল। রাদের পরামর্শে সে এমন একটি বিভাগ বেছে নিল যা সমাজের ভেতরের কুসংস্কার ও লিঙ্গ বৈষম্য নিয়ে কাজ করতে শেখায়, ঠিক যেমনটা সে তার নিজের জীবনে দেখে এসেছে। ভোর আর রাত এবার শহরের কাছেই একটি নতুন ফ্লাইটে উঠল। সকালে শুরু হতো ভোরের ক্লাস দিয়ে আর রাদের হাসপাতালের ডিউটি দিয়ে। তাদের সম্পর্ক এখন আরো মজবুত, বিশ্বাস আর শ্রদ্ধায় ভরা। তবে জীবনের গল্প কখনোই সরল রেখায় চলে না। বিশ্ববিদ্যালয়ে ভোরের জীবন দ্রুত বদলাতে শুরু করলো। পুরনো শাড়ি আর বিষণ্ণতা ছেড়ে সে নতুন আত্মবিশ্বাসী রূপে উজ্জ্বল হয়ে উঠল। ক্লাসে তার তীক্ষ্ণ বুদ্ধি এবং সমাজের বাস্তব চিত্র নিয়ে তার নিজস্ব অভিজ্ঞতা তাকে দ্রুত সহপাঠীদের মধ্যে পরিচিত করে তুলল। সমাজবিজ্ঞান বিভাগেরই আরেকজন ছাত্র ছিল রাহাত, সুদর্শন, বুদ্ধিদীপ্ত এবং বেশ জনপ্রিয়। প্রথম থেকে সে ভোরের প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করতে শুরু করে। ভোর অবশ্য তাকে কেবলই সহপাঠী হিসেবেই দেখত। রাহাত জানত ভোর বিবাহিত, তার স্বামী একজন ডাক্তার, কিন্তু ভোরের প্রতি তার অনুভূতি ছিল তীব্র। ক্লাসের শেষে ভোরের কাছে এসে, ভোর, আপনার আলোচনাগুলো দারুণ ছিল। সমাজের সমস্যাগুলো আপনি যেভাবে গভীরতা দিয়ে বোঝেন তা সত্যি অসাধারণ। ধন্যবাদ রাহাত। হয়তো জীবনে বাস্তব অভিজ্ঞতা থেকেই আমি এসব বুঝতে পেরেছি। আপনার এই অভিজ্ঞতাগুলো আপনাকে অন্যদের থেকে আলাদা করেছে। আচ্ছা, আপনার কি মনে হয় না এত মেধাবী একজন মানুষের জন্য এই গ্রামের বাধা ধরা জীবনের বাইরে আরো কিছু প্রাপ্য ছিল? রাহাতের কথাগুলো ভোরের কানে সামান্য অস্বস্তি সৃষ্টি করে। সে রাহাতকে ভুল বোঝে না। আমার স্বামী আমাকে এই জীবন দিয়েছেন রাহাত, তিনি আমাকে মুক্তি দিয়েছেন। আমি জানি, কিন্তু আপনার চোখে এখনো একটা আকাঙ্ক্ষা দেখি যা হয়তো পুরোপুরি পূরণ হয়নি। আপনি কি জানেন, আপনি দেখতেও অসাধারণ। একজন সফল নারীর পাশে তার বয়সে মানানসই একই মানসিকতার একজন সঙ্গী থাকলে হয়তো আপনি আরো মুক্ত হতে পারতেন। রাহাতের এই মন্তব্য যেন ভোরের ভেতরের পুরনো দ্বন্দ্বগুলোকে উস্কে দিল। যদিও সে রাতকে মন থেকে ভালোবাসে, তবুও বয়সের পার্থক্য আর অসম সামাজিক অবস্থা নিয়ে রাদের পরিবারের পুরনো কথাগুলো মাঝে মাঝে তাকে কুরে কুরে খেত। কঠিন স্বরে, রাহাত, আমি বিবাহিত। আমার স্বামী আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। দয়া করে এমন কথা বলবেন না। এক মুহূর্ত নীরব থেকে কিন্তু পিছু না হটে, ঠিক আছে ভোর, ভুল হলে ক্ষমা করবেন। তবে আমি আপনাকে শুধু একজন সহপাঠী হিসেবেই দেখতে চাই না, আপনার পাশে একজন যোগ্য সঙ্গী হিসেবে থাকতে চাই। আপনার স্বামী ডাক্তার, হয়তো তিনি খুব ব্যস্ত থাকেন, কিন্তু আপনি যখন একা থাকেন তখন কি আপনি সত্যি খুশি থাকেন? রাতের এই সরাসরি চ্যালেঞ্জ ভোরকে ভাবিয়ে তোলে। রাত আজকাল সত্যি খুব ব্যস্ত। ইন্টার্নশিপ শেষ হলেও সে একটি বেসরকারি হাসপাতালে যোগ দিয়েছে এবং নিজের লাইসেন্স পাওয়ার পর থেকে প্রায় দিনই রাতে ডিউটি থাকে। ভোর একা থাকে, রাত জেগে পড়াশোনা করে আর মাঝে মাঝে একাকিত্বতাকে গ্রাস করে। রাত বাসায় ফিরে ক্লান্ত হয়ে ক্লান্তিতে চোখ বন্ধ করে, সরি ভোর, আজ আবার একটু বেশি সময় লেগে গেল। একটা ক্রিটিক্যাল কেস ছিল। মুখে হাসি ফুটে, ঠিক আছে রাত, আপনি বিশ্রাম নিন, আমি চা করে দিচ্ছি। ভোর চা নিয়ে আসে। রাতের ব্যস্ততা তাকে কষ্ট দেয় না, কিন্তু রাহাতের কথাগুলো যেন কাটার মতো বিঁধতে থাকে। সে কি সত্যি রাতকে পর্যাপ্ত সময় দিতে পারছে না? তার চেয়ে বয়সে ছোট হয়েও ভোর কি রাতের জন্য মানানসই নয়? এদিকে রাহাত কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। সে ভোরের একাডেমিক সাফল্যে তাকে সহযোগিতা করার অজুহাতে আরো বেশি কাছে আসতে থাকে। অ্যাসাইনমেন্ট, সেমিনারের আলোচনা, সব জায়গায় রাহাত যেন ভোরের অঘোষিত ছায়া হয়ে দাঁড়ালো। রাত বুঝতে পারল তার জীবনে নতুন এক প্রতিদ্বন্দ্বীর আগমন ঘটেছে। রাত কি ভোরের মনে জন্ম নেওয়া এই সন্দেহ ও শূন্যতা বুঝতে পারবে, নাকি রাহাত তার সুযোগ নেবে? রাহাত তার উপস্থিতি দিয়ে ভোরের মনে সামান্য হলেও চির ধরিয়ে দিল। রাতের প্রতি ভোরের ভালোবাসা গভীর হলেও রাহাতের অবিরাম মনোযোগ আর বয়সের সাজুজ্য নিয়ে তার মন্তব্যে ভোরের পুরনো ক্ষতগুলো জেগে উঠল। একদিন রাতে রাত অতিরিক্ত ক্লান্তিতে অফিসিয়াল পোশাকও না পাল্টে বিছানায় এলিয়ে পড়ল। ভোর এসে তার কপালে হাত রাখলো। রাত, আপনি কি খুব অসুস্থ বোধ করছেন? এইভাবে এত চাপ নেবেন না। ক্লান্তিতে চোখ না খুলে, ভোর,
একটু চুপ করো প্লিজ, মাথাটা অসম্ভব যন্ত্রণা করছে। রাতের এই বিরক্তিপূর্ণ কথাগুলো ভোরের হৃদয়ে সরাসরি আঘাত করলো। যে মানুষটা তার জন্য এত ত্যাগ স্বীকার করলো, আজ সেই মানুষটাই কি তাকে উপেক্ষা করছে? পরের দিন বিশ্ববিদ্যালয়ে রাহাত ঠিক সেই মুহূর্তেই ভোরের পাশে এসে দাঁড়ালো হাসি মুখে। কি হয়েছে ভোর? আপনাকে আজ একটু বিষণ্ণ লাগছে, রাতে ঘুম হয়নি বুঝি? স্বাভাবিক হওয়ার চেষ্টা করে না, তেমন কিছু না, একটু কাজের চাপ। কাজের চাপ নাকি সম্পর্কের চাপ? শুনুন ভোর, আপনার স্বামী ডাক্তার, তার একটা আলাদা জগৎ আছে যেখানে হয়তো আপনার প্রবেশাধিকারী নেই। আপনিও এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, আপনারও একটা জগৎ তৈরি হচ্ছে। দুটো জগৎকে একসাথে বয়ে চলা কঠিন। রাহাতের এই কথাগুলো ভোরের মনের ভেতরের অনিশ্চিত ভাবনাগুলোকে শব্দ দিল। রাত যখন ক্লান্তি আর ব্যস্ততার কারণে তার প্রতি সামান্য মনোযোগ দিতে পারছিল না, তখন রাহাতের প্রতিটি কথা, প্রতিটি সহানুভূতিশীল দৃষ্টি ভোরের কাছে যেন এক প্রশান্তির পরশ হয়ে আসে। সন্ধ্যার দিকে ভোর একাই লাইব্রেরিতে বসে পড়ছিল। হঠাৎ রাহাত এসে তার পাশে বসলো। ভোর, আপনার জন্য একটা বই এনেছি, সমাজবিজ্ঞানে সাম্প্রতিক গবেষণামূলক কাজ, খুবই দরকারি। অবাক হয়ে এত দামি বই, ধন্যবাদ রাহাত, কিন্তু আপনাকে কেন এত কষ্ট করতে হলো? আপনার জন্য কষ্ট করতে ভালো লাগে। আমি চাই আপনি সফল হন। আপনার সফলতা পথের যদি সামান্যতম সাহায্য করতে পারি, তবে নিজেকে কৃতজ্ঞ মনে করব। সেই রাতে ভোর যখন বইটা নিয়ে ফ্ল্যাটে ফিরল, রাত তখনও ডিউটিতে। ভোর বইটার পাতা উল্টাতে গিয়ে দেখলো ভোরের প্রথম পাতায় রাহাতের হাতের লেখায় লেখা, শ্রেষ্ঠত্বের পথে তোমার যোগ্য সঙ্গীর পক্ষ থেকে রাহাত। যোগ্য সঙ্গী শব্দটা ভোরের মনে গিয়ে ধাক্কা দিল। রাত কি তার যোগ্য সঙ্গী নয়? মধ্যরাতে রাত ফিরল। ডিনারের টেবিলে বসা দুজন, নীরবতা ভারী। প্লেটে খাবার তুলে দিতে গিয়ে ভোর, আপনার হাতে এটা কিসের নতুন বই? বইটা সরিয়ে রেখে, ও, এটা লাইব্রেরি থেকে নিয়েছি, খুব দরকারি। আপনার বই কেনার জন্য টাকা লাগলে আমাকে বলতেন, আমি ব্যবস্থা করতাম। লাইব্রেরিতে এত রাতে একা বসে? গলায় সামান্য কাঠিন্য এনে আমি এখন একা থাকতে পারি রাত, আর লাইব্রেরিতে একা ছিলাম না, আমার এক বন্ধু আমাকে সাহায্য করছিল। সন্দেহের চোখে তাকায়। বন্ধু? কোন বন্ধু? চটে গিয়ে, কেন, আপনার অসুবিধা হচ্ছে কেন? আপনি যেমন আপনার বন্ধুদের সাথে সারাদিন থাকেন, আমিও তো থাকতে পারি। আমাকে অবিশ্বাস করছেন? অবিশ্বাস নয় ভোর, আমি শুধু চাই আপনি নিরাপদ থাকুন। আপনার সেই গ্রামে ফিরে গিয়ে অপমানের প্রতিশোধ নেওয়ার কথা মনে আছে? আপনি এখন আমার চ্যালেঞ্জ। আপনাকে নিয়ে আমি কোনো ঝুঁকি নিতে পারি না। আপনার চ্যালেঞ্জ নাকি আমি আপনার সম্পত্তি? আমি এখন আর সেই দুর্বল গ্রাম্য মেয়েটি নই। আমার একটা পরিচয় তৈরি হচ্ছে। আপনার ব্যস্ততার কারণে আমি এখন প্রায় একা থাকি, আর সেই সময়টা আমার বন্ধুরা পাশে এসে দাঁড়ালে আপনার আপত্তি কেন হবে? রাতের আর ভোরের মধ্যে এই প্রথম এমন তীব্র বাক্য বিনিময় হলো। রাতের ব্যস্ততা এবং ভোরের ভেতরের একাকিত্ব, তার উপর রাহাতের চাতুরীপূর্ণ সহানুভূতি, সব মিলিয়ে তাদের সম্পর্কের এই শক্তিশালী বন্ধনে এক সামান্য চির সৃষ্টি করলো। রাত বুঝতে পারলো তার চ্যালেঞ্জটা শুধু গ্রামের লোকের বা নিজের পরিবারের সাথে ছিল না, তার চ্যালেঞ্জ এখন সময়ের সাথে আর ভোরের নতুন পরিচয়ের সাথে। রাতের হাসপাতালের ডিউটি এবং ভোরের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, এই দুইয়ের মাঝে যে অদৃশ্য দেওয়াল তৈরি হচ্ছিল, এবার তা স্পষ্ট দূরত্বে পরিণত হলো। রাতের চোখে তখনও ভোরের জন্য গভীর ভালোবাসা আর সুরক্ষা, কিন্তু তার ক্লান্ত শরীর আর কাজের চাপ তাকে সুযোগ দিচ্ছিল না সেই ভালোবাসা প্রকাশ করার। অন্যদিকে রাহাতের নিবিড় মনোযোগ ভোরের মনে রাতের অনুপস্থিতিকে আরো বড় করে তুলেছিল। একদিন ভোরের সেমিনার ছিল, রাত 10টা বেজে গেল, কাজ শেষ হলো না। রাতকে ফোন করার দরকার ছিল, কিন্তু তার মনে হলো রাত হয়তো এখন কোনো ক্রিটিক্যাল অপারেশনে ব্যস্ত, অথবা অতি ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে। ভোর, আপনার চিন্তা হচ্ছে কেন? আপনার স্বামীর কাছে ফোন করেন। না থাক, তিনি হয়তো এখন ব্যস্ত, আমি নিজেই চলে যেতে পারবো। এই এত রাতে আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। একজন ডাক্তার হিসাবে আপনার স্বামী জানেন এই শহরে মেয়েদের একা ফেরা কতটা নিরাপদ?
তবুও যদি তিনি আপনাকে এই অবস্থায় রাখেন তবে? রাহাত তার বাক্য অসমাপ্ত রাখলো, কিন্তু তার দৃষ্টিতে ছিল স্পষ্ট অভিযোগ। রাহাতের সেই অভিযোগের দৃষ্টি ভোরের মনে গেঁথে গেল। সে রাতকে ফোন করলো না, সে নিজেই রাজি হলো রাহাতের সাথে যেতে। গাড়িতে নীরবতা। ভোর, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, আপনি রাগ করবেন না তো? বলুন। আপনার আর আপনার স্বামীর বয়সের পার্থক্যটা আপনার কাছে কখনো বাধা মনে হয় না? হয়তো তিনি পরিণত, অভিজ্ঞ, কিন্তু আপনি যখন নতুন কিছু শিখেছেন, নতুন করে জীবন দেখছেন, তখন কি আপনার মনে হয় না আপনার পাশে এমন কেউ থাকা উচিত যে আপনার নব তরুণ জীবনের ছন্দ বোঝে? রাহাতের এই কথাগুলো ভোরের হৃদয়ে দুর্বলতায় জায়গায় আঘাত করলো। রাতকে ভালোবাসলেও সে জানে রাত জীবনের সব কঠিন দিক পার করে এসেছে, আর সে এখন সবে নতুন জীবনের আলো দেখছে। কণ্ঠে সামান্য দ্বিধা। তিনি আমার জন্য সব করেছেন রাহাত। গাড়ি থামিয়ে ভোরের দিকে ঝুঁকে। ভালোবাসা দিয়ে সব হয় না ভোর, সময় আর উপস্থিতি লাগে। আপনার স্বামীর পেশা হয়তো মহৎ, কিন্তু আপনার জন্য তার কাছে সময় কোথায়? আপনি আপনার জীবনের সেরা সময় একা থাকছেন। আপনি যখন একা থাকেন তখন কি আমি আপনার যোগ্য সঙ্গী হতে পারি না? ভোর দ্রুত চোখ ফিরিয়ে নেয়। সে জানে রাহাত তাকে বিচলিত করছে। রাহাত, আপনি ভুলে যাচ্ছেন আমি বিবাহিত। ভুলিনি, কিন্তু আমি শুধু আপনাকে মনে করিয়ে দিতে চাইছি আপনার মূল্য কত। শুভরাত্রি ভোর, কাল দেখা হবে। ভোর দ্রুত ফ্ল্যাটে ফিরে আসে। ঘরে আলো জ্বালানো। রাত তখনও ফেরেনি। ভোর তার ডায়েরিটা টেনে নিল, যেখানে সে তার জীবনের সব কষ্ট আর আনন্দ লিখে রাখত। আজ সেখানে শুধুই অনিশ্চয়তা। প্রায় মধ্যরাতে রাত ফিরল। তার মুখ ফ্যাকাশে, চোখে ঘুম। সে খাবার টেবিলে বসে পড়ল। তুমি খেয়েছো ভোর? আমি খুব ক্ষুধার্ত। আজ একটা জটিল কেস ছিল। রুক্ষ স্বরে, হ্যাঁ খেয়েছি, আপনিও খেয়ে নিন। খাবার মুখে তুলতে গিয়ে, তোমার মন খারাপ কেন? কিছু হয়েছে? ভোর অপেক্ষা করছিল যেন এই প্রশ্নটার জন্য। আমার মন খারাপ হওয়ার জন্য কি সব সময় সবকিছু হতে হবে রাত? আপনি শুধু নিজের কাজ আর ক্লান্তি নিয়েই কথা বলেন। আপনি জানেন আজ আমার সেমিনার ছিল? আপনি জানেন আজ আমি কত রাত পর্যন্ত লাইব্রেরিতে ছিলাম? আপনি জানেন? ভোর, এত নাটক কেন করছো? আমি ডাক্তার, আমার ডিউটি গুরুত্বপূর্ণ। আমি কি তোমার জন্য যথেষ্ট করছি না? আমাদের জীবনটা এখন কিসের উপর দাঁড়িয়ে আছে ভুলে যেও না। হ্যাঁ মনে আছে, আমাদের জীবন আপনার চ্যালেঞ্জের উপর দাঁড়িয়ে আছে। আপনি প্রমাণ করতে চেয়েছেন আমি বোঝা নই, কিন্তু প্রমাণ করতে গিয়ে আপনি আমাকে একলা করে দিয়েছেন। রাতের চোখে তখন বিস্ময়। এই সেই ভোর নয় যাকে সে গ্রাম থেকে উদ্ধার করেছিল। কি বলতে চাইছো তুমি? রাহাত, রাহাতকে নিয়ে তোমার এত কথা কেন? চোখ ছলছল করে, সে আমাকে সময় দেয়, আমার কথা শোনে। আপনার মতো শুধু হুকুম করে না, সে আমার সঙ্গী হতে চায়। আপনার মতো শুধু অভিভাবক নয়। রাদের মুখে তখন শুধু হতাশা। তার সব ত্যাগ, সব পরিশ্রম, সবটা যেন ভোরের কাছে অভিভাবকত্বের বাড়াবাড়ি মনে হচ্ছে। তাদের ভালোবাসার মাঝখানে রাহাত এক অদৃশ্য দেওয়াল তুলে দিয়েছে। ধীর চাপা স্বরে, তুমি আমাকে অভিভাবক ভাবছো? আমি তোমার জন্য নিজের পরিবার, নিজের জীবনের সব বিলাসিতা ছেড়ে এসেছি ভোর। আর তুমি সেই মানুষটার সঙ্গে আমার তুলনা করছো যে তোমার জীবনের নতুন আলো দেখে সুযোগ নিচ্ছে। রাতের এই কথাগুলো ভোরের বুকে বিষের মতো লাগলো। সে কিছু বলল না, শুধু নীরবে তার পাশ থেকে উঠে নিজের বিছানায় চলে গেল। মাঝখানে থাকা সোজা যেন এখন তাদের সম্পর্কের দূরত্বকে প্রতীকী করে তুলল। ভালোবাসা সত্ত্বেও তাদের মধ্যে এক বিশাল শূন্যতা তৈরি হলো, যার সুযোগ নিচ্ছে রাহাত। রাত এবং ভোরের মধ্যে তৈরি হওয়া দূরত্ব রাতারাতি তাদের সম্পর্কে এক স্থায়ী ফাটল তৈরি করলো। সেই রাতে তাদের দুজনেরই চোখেই ঘুম ছিল না। পরদিন সকালে রাত হাসপাতালে ডিউটির জন্য তৈরি হচ্ছিল। ভোর তখনও নীরব, কঠিন স্বরে, আমি ফিরতে দেরি হতে পারে, তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও। ফিরে না তাকিয়ে, আমার ক্লাস আছে। এই ছিল তাদের সকালের কথোপকথন। রাত যখন হাসপাতালে পৌঁছালো তখন তার মাথায় শুধু ভোরের অভিযোগগুলোই ঘুরছে। সে বুঝতে পারছিল না কি করে সে তার স্ত্রীকে বোঝাবে যে তার এই পরিশ্রম শুধু তার ভবিষ্যতের সুরক্ষার জন্য। এই ব্যক্তিগত টানাপোড়েনের মাঝেই একদিন
রাদের পরিবারে এক অপ্রত্যাশিত বিপদ নেমে এলো। রাদের বাবা, যিনি হৃদরোগে ভুগছিলেন, হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। খবর পেয়ে রাত সাথে সাথে ছুটল, কাঁদতে কাঁদতে। ইফতিহার, তোর বাবার অবস্থা ভালো না, ডাক্তাররা চিন্তিত, সবকিছু যেন মুহূর্তেই ভেঙে পড়েছে। এই কঠিন সময়ে রাদের মনে কোনো দ্বিধা ছিল না। সে তৎক্ষণাৎ ভোরের কাছে ফোন করলো। ভোর, বাবার হার্ট অ্যাটাক হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তুমি এখনই চলে এসো। অন্যমনস্কভাবে, আমার তো ক্লাস চলছে, আর আমি এসে কি করব? আমি তো মেডিকেল কিছু জানি না। কি বলছো তুমি? আমি তোমার স্বামী আর উনি তোমার শ্বশুর। এই সময়টা ক্লাসের কথা বলছো? এক্ষুনি এসো। ভোরের ভেতরটা কেঁপে উঠল। রাদের কণ্ঠস্বরে সে তীব্র যন্ত্রণা ও ক্ষোভ অনুভব করলো। তবুও রাহাতের কথাগুলো তার কানে তখনও বাজছে। আপনার স্বামীর কাছে আপনার জন্য সময় কোথায়? আপনি যখন একা থাকেন তখন। ভোর দ্বিধায় ভুগল। সে রাহাতকে জানালো যে তার শ্বশুর অসুস্থ, তাকে যেতে হবে। রাহাত তাকে সহানুভূতি দেখালো, কিন্তু মনে মনে খুশি হলো। আমি বুঝতে পারছি আপনার মন খারাপ, যান, কিন্তু মনকে শক্ত রাখুন, আপনার জীবনটা আপনারই। ভোরের এই দ্বিধা এবং দেরিতে আগমন রাহেলা বেগমকে ভীষণ আহত করলো। ভীষণ আঘাত করলো। যখন ভোর শেষমেশ হাসপাতালে পৌঁছলো, রাদের বাবা তখন আইসিইউতে তীব্র ক্ষোভের সাথে। এতদিন কোথায় ছিলে তুমি? তোমার স্বামী ছুটে এলো আর তুমি একটা সাধারণ ক্লাস ফেলে আসতে পারলে না? তোমার কি সামান্যতম দায়িত্ববোধ নেই? মাথা নিচু করে, আমি ক্ষমা চাইছি মা। কাঁদতে কাঁদতে, তুমি আমার ছেলের জীবন নষ্ট করেছো, ওকে ওর পরিবার থেকে দূরে সরিয়েছো, আর এখন এই কঠিন সময়ে তুমি তোমার স্বামীর পাশে দাঁড়াতে পারলে না? তুমি শুধু নিজের স্বাধীনতা আর পড়ার চাপটাই বুঝো। রাদের বাবা মা যারা ভোরকে মেনে নিয়েছিলেন, আজ তার এই অসময়ে অনুপস্থিতি এবং অনাগ্রহ দেখে আবারও সেই পুরনো বিতর্কে ফিরে গেলেন। তারা ধরে নিলেন ভোর তাদের পরিবারের অংশ নয়। তার ভেতরের স্বার্থপরতা বেরিয়ে আসে। ভোরের দিকে তাকিয়ে তার চোখে অবিশ্বাস্য ও যন্ত্রণা। তুমি আমাকে আর আমার পরিবারকে এই মুহূর্তে এত বড় আঘাত দেবে তা আমি ভাবিনি ভোর। তোমার কাছে আমার বাবা মায়ের চেয়ে তোমার ক্লাস বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল। আমি কি ভুল করেছিলাম তোমাকে এত ভরসা করে? ভোর ভেতরে ভেতরে কেঁপে ওঠে, কিন্তু মুখ দিয়ে কোনো উত্তর বের হয় না। রাতের এই তীব্র অবিশ্বাস ভোরের হৃদয়ে সব বাঁধ ভেঙে দিল। সে বুঝতে পারল না কিভাবে সে রাতকে বোঝাবে যে তার এই দ্বিধার কারণ ভালোবাসার অভাব নাই, বরং রাতের দূরত্ব এবং রাহাতের নিরন্তর প্রভাব। রাহেলা বেগম তখন চিৎকার করে উঠলেন, রাতের দিকে ঘুরে। ইফতিহার, তুই তোর বাবার চিকিৎসার ব্যবস্থা কর, আর এই মেয়েকে বল সে যেন আপাতত আমাদের সামনে না আসে। এই মেয়ে আমাদের পরিবারের জন্য কাল হয়ে আসবে। রাহেলা বেগমের এই অভিশাপের মতো বাক্যটি ভোরের বুকে শেল হয়ে বিঁধল। তার ব্যক্তিগত সমস্যা, তার মনের ভেতরের দ্বন্দ্ব, সবটা যেন শ্বশুরবাড়ির বিপদের কারণ হয়ে দাঁড়ালো। তাকে মেনে নেওয়া পরিবারটি যেন এক লহমায় আবার তাকে প্রত্যাখ্যান করলো। এই কঠিন পরিস্থিতিতে রাদের সঙ্গে ভোরের মানসিক দূরত্ব আরো বিশাল হয়ে উঠল। বাবার অসুস্থতা রাদের জীবনে এক নতুন মাত্রা যোগ করলো। একদিকে তীব্র মানসিক চাপ, অন্যদিকে ভোরের সঙ্গে সম্পর্কের শীতলতা। রাদের বাবা আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধি করেন। ভোরকে দূরে সরিয়ে রাখার জন্য মায়ের নির্দেশ মেনে নিলেও তার মনে তখন শুধু ভোরের অবিশ্বাসজনক নীরবতা আর অনাগ্রহের কারণ খোঁজার তাড়না। হাসপাতালের করিডোরে একা বসেছিল রাত। তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল ভোরের নম্বর, কিন্তু কলটা ভোরের নয়, শান্ত আত্মবিশ্বাসী কণ্ঠে। হ্যালো রাত ভাই, আমি রাহাত, ভোরের ফোন থেকে ফোন করলাম। কণ্ঠে ক্রোধ ও বিরক্তি। তুমি? আমার স্ত্রীর ফোন তোমার কাছে কেন? ভোর এখন আমার পাশে আছে, সে খুব চিন্তিত আপনার বাবার জন্য। আসলে সে এখন একা থাকতে চাইছে না, আর এই মুহূর্তে আপনার পাশে যাওয়ার তার জন্য হয়তো কঠিন, তাই আমি তাকে একটু মানসিক সাপোর্ট দিচ্ছিলাম। দাঁতে দাঁত চেপে, রাহাত, তুমি কি বলতে চাইছো? আমি স্পষ্ট করে বলছি রাত ভাই, আপনি খুব ভালো ডাক্তার, কিন্তু ভালো স্বামী নন। আপনার ক্লান্তি আর ব্যস্ততা ভোরের জীবন থেকে আনন্দ কেড়ে নিয়েছে। ভোর আপনার পাশে থাকলে আপনার বাবা মা তাকে অপমান করবেন, আর আমার পাশে থাকলে সে নিরাপত্তা পায়।
আপনি আপনার চ্যালেঞ্জে জিতেছেন, কিন্তু স্বামী হিসাবে আপনি হারছেন। রাহাতের প্রতিটি কথা যেন রাদের মাথায় হিম শীতল জলের মতো পড়ল। রাদের রাগ নয়, হঠাৎ তার ভেতরে ডাক্তারি মন জেগে উঠল। সে দ্রুত তার মনে সব আবেগ ঝেড়ে ফেলে বিশ্লেষণ শুরু করলো। সে বুঝতে পারল রাহাতের এই কথাগুলো শুধু সহানুভূতি নয়, বরং একটি পরিকল্পিত চাল। গলা শান্ত করে, ধন্যবাদ রাহাত, তুমি আমার স্ত্রীকে সাহায্য করছো। তবে একটা কথা বলি, তুমি কি জানো ভোর কোন পরিস্থিতিতে তার গ্রাম থেকে পালিয়ে এসেছিল? সে আত্মহত্যা করতে গিয়েছিল। তার বাবা মা তাকে বোঝা বলেছিল, আর আমি তাকে চ্যালেঞ্জ দিয়েছিলাম যাতে সে মর্যাদার সাথে বাঁচতে শেখে। জানি, কিন্তু কথা কেড়ে নিয়ে, কিন্তু কি? মৃত্যুর মুখ থেকে ফিরে আসা একটা মেয়ে, যে সমাজের প্রতি তীব্র ঘৃণা নিয়ে বড় হয়েছে, সে সহজে কাউকে বিশ্বাস করে না। আর যখন সে কারোর ওপর ভরসা করে, তখন তার কাছে সামান্য উপেক্ষা বা অনুপস্থিতিও বিশাল প্রত্যাখ্যান মনে হয়। তুমি তার এই মানসিক দুর্বলতার সুযোগ নিচ্ছ। রাদের এই বিশ্লেষণ রাহাতের আত্মবিশ্বাসে ফাটল ধরালো। তুমি ভোরের পাশে এসেছো কারণ সে মেধাবী, সুন্দরী এবং এখন স্বাবলম্বী হওয়ার পথে। তুমি তখন আসনি যখন সে গ্রাম্য কলঙ্কের ভার নিয়ে মরতে যাচ্ছিল। তুমি তার অতীতের আঘাত নয়, ভবিষ্যতের সাফল্য দেখেছ। তুমি তাকে যোগ্য সঙ্গীর প্রলোভন দেখাচ্ছ, কারণ তুমি জানো দায়িত্বশীল সঙ্গীর মতো নিজেকে উজাড় করে দেওয়ার ক্ষমতা তোমার নেই। আমার ক্লান্তি আর অনুপস্থিতি তোমার সূচক। আমি না থাকলে তুমি তার জীবন, এটাই তোমার চাল। আচমকা চমকে উঠে, আপনি ভুল বুঝছেন। আমি ভুল বুঝি না রাহাত। আমি জানি তুমি তাকে বোঝাও যে আমার কাছে তোমার চেয়ে আমার কাজ বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু তুমি ভুলে যাচ্ছ আমার কাজ আর আমার স্বপ্ন এখন একই সুতোয় বাঁধা। ভোরের জীবন, আমার বাবা মায়ের জীবন, এই সমাজের দুর্বল মানুষের জীবন, সবটা আমার কাজের উপর নির্ভর করে। আমি যদি দায়িত্বশীল না হতাম, তবে আমি তোমাকেও ভয় পেতাম না। রাত ফোনটা কেটে দিল। তার মনে তখন আর কোনো দ্বিধা নেই। সে তার প্রতিদ্বন্দ্বীকে চিনে ফেলেছে। রাতের দুর্বলতা ছিল তার অনুপস্থিতি, আর রাহাতের চাল ছিল সেই শূন্যতাকে কাজে লাগানো। রাত সোজা আইসিইউ থেকে তার বাবার কাছে চলে গেল। তিনি কিছুটা স্থিতিশীল। রাত তার মাকে শান্ত হতে বলল এবং এরপরই সে ফ্ল্যাটের দিকে ছুটল। ভোর ফ্ল্যাটে একা বসেছিল। সে তখনও রাতের ফোন কেটে দেওয়ার কারণটা বুঝতে পারেনি। সে দ্বিধায় ভুগছিল। তার আচরণের জন্য সে অনুতপ্ত ছিল। দরজা খোলার সঙ্গে সঙ্গে রাত তাকে শক্ত করে জড়িয়ে ধরল। কপালে চুমু খেয়ে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি ভোর। বিস্মিত হয়ে, রাত, কি হয়েছে? আমি স্বামীর দায়িত্ব পালন করতে গিয়ে প্রেমিকের দায়িত্ব ভুলে গিয়েছিলাম। আমার ক্লান্তি তোমাকে উপেক্ষা মনে করিয়েছিল। তুমি একা ছিলে, আর সেই একাকিত্বে অন্য একজন সুযোগ নিয়েছে। কিন্তু তুমি আর আমাকে অভিভাবক ভেবো না। আমি তোমার স্বামী, আমি তোমাকে বুঝি। রাত ধীরে ধীরে রাহাতের সম্পূর্ণ চালটা ভোরের কাছে খুলে বলল। কিভাবে রাহাত তার মানসিক দুর্বলতার সুযোগ নিয়েছিল এবং কিভাবে তার অনুপস্থিতিতে তার দায়িত্বহীনতা হিসেবে চিত্রিত করেছিল। আমি ভুল করেছিলাম রাত। আমি জানি না কেন আমার মনে হয়েছিল আপনি আমাকে আর ভালোবাসেন না। আমার মনে হচ্ছিল আমাদের বয়সের পার্থক্য। বয়সের পার্থক্য নয় ভোর, আঘাতের ক্ষত। তুমি ভুলে যেও না, আমি তোমার সেই অতীতের আঘাত দেখেছি। আমি জানি তোমার মনের গভীরে এখনো সেই নিরাপত্তাহীনতা কাজ করে। রাহাত সেই নিরাপত্তাহীনতার সুযোগ নিয়েছিল, কিন্তু এখন আর নয়। আমি আর কখনো এমন ভুল করব না রাত। আমি জানি আপনি আমার জন্য সব করেছেন। রাতের এই আন্তরিক স্বীকারোক্তি এবং রাহাতের চাল ধরে ফেলার বিষয়টি ভোরের চোখ খুলে দিল। সে বুঝতে পারল তার দুর্বল মুহূর্তে রাহাত আসলে তার ভালোবাসার সুযোগ নিতে চেয়েছিল। সেই রাতে তাদের দূরত্ব ঘুচে গেল। ভালোবাসা, বিশ্বাস আর স্পষ্ট যোগাযোগের মাধ্যমে তাদের সম্পর্ক আবার শক্তিশালী হলো।
রাত তার ডিউটির ফাঁকে ভোরের জন্য সারপ্রাইজ পাঠাতে শুরু করলো। ফোন করে তার পড়াশোনার খোঁজ নেওয়া নয়, বরং তার মনের খোঁজ নেওয়া শুরু করলো। তাদের সম্পর্কের এই উন্নতি যেন তাদের জীবনের নতুন ভোরের সূচনা করলো, যেখানে আর কোনো অন্ধকার কোণ নেই। রাত এবং ভোরের মধ্যে সম্পর্ক সুদূর হওয়ার পর রাহাত বুঝতে পারল তার চাল ধরা পড়েছে। ভোরের আচরণে স্পষ্ট পরিবর্তন এসেছে। সে রাহাতের সাথে এখন শুধু ক্লাসরুমে সৌজন্যমূলক কথা বলে, ব্যক্তিগত আলোচনা সম্পূর্ণ এড়িয়ে চলে। ক্লাসের পর ভোর, আপনার কি কোনো সমস্যা? আপনি আমাকে ইদানিং এড়িয়ে চলছেন কেন? আমি এড়িয়ে চলছি না রাহাত, আমি শুধু আমার পড়াশোনার পরিবারের মনোযোগ দিতে চাই। আপনার সহযোগিতার দরকার নেই, আমার স্বামী আমার সব প্রয়োজন বোঝেন। আহত অহংকারে আপনার স্বামী বোঝেন নাকি তিনি আপনাকে নিয়ন্ত্রণ করছেন? আমি জানতাম আপনার স্বাধীনতা তিনি সহ্য করতে পারবে না। স্বাধীনতার দায়িত্ব জ্ঞানহীনতা এক নয় রাহাত। আমার স্বামী আমাকে মর্যাদা দিয়েছেন, আর আপনি দিতে চেয়েছিলেন শুধু বিভ্রান্তি। দয়া করে আমার ব্যক্তিগত জীবনের হস্তক্ষেপ করবেন না। রাহাতের অহংকার আহত হলো। সে বুঝতে পারল ভোরের এখন আর দুর্বল নেই, কিন্তু রাহাত সহজে হার মানার পাত্র নয়। তার মনে জন্ম নিল তীব্র প্রতিশোধের স্পৃহা। সে রাতের কাছে পরাজিত হয়েছে, আর এর জবাব তাকে দিতেই হবে। রাহাতের লক্ষ্য এবার আর ভোর নয়, বরং ভোরের সামাজিক মর্যাদা। রাহাত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভোরের চরিত্র নিয়ে গুজব ছড়াতে শুরু করলো। সে এমনভাবে কথা বলতে শুরু করলো যেন ভোরের সাথে তার গোপন সম্পর্ক ছিল, এবং রাতের বাবা অসুস্থ হওয়ার কারণে নাকি ভোর তাকে ত্যাগ করেছে। বন্ধুদের মাঝে জানিস তো, ভোর খুব উচ্চাকাঙ্ক্ষী। সে প্রথমে গ্রাম থেকে শহরে এলো ডাক্তার স্বামীকে ধরে, এখন তো আবার আমাকেও ফাঁদে ফেলিয়েছিল। এখন সে আমাকেও ছেড়ে দিয়ে টাকাওয়ালা স্বামীর কাছে ফিরে গেল। আসলে সে কোনো সম্পর্কেই সম্মান দেয় না। এই ধরনের কটূক্তি এবং মিথ্যা রটনা ক্যাম্পাসে দ্রুত ছড়িয়ে পড়লো। ভোরের সহপাঠীরা যারা তাকে এত শ্রদ্ধা করত, তারা দ্বিধায় ভুগতে শুরু করলো। কিছু সহপাঠী ভোরকে এড়িয়ে যেতে শুরু করলো, কেউ কেউ সরাসরি তাকে প্রশ্ন করতে শুরু করলো। ভোর, রাহাত যা বলছে তা কি সত্যি? তোমার স্বামী অসুস্থতার সময় তোমাকে একা ফেলে রেখেছিল, আর তোমার নাকি? লজ্জা ও ক্রোধে লাল হয়ে ওঠে। এসব মিথ্যে। রাহাত উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই গুজব ছড়াচ্ছে। আমার স্বামীর সম্মান আর আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলার সাহস যেন আর কেউ না করে। ভোর মানসিকভাবে আবার বিপর্যস্ত হলো। সে সেই গ্রামের কথা মনে করলো, যেখানে তাকে নষ্টমী করার অপবাদ দেওয়া হয়েছিল। সেই স্মৃতি তাকে আবার কষ্ট দিতে শুরু করলো। সে বুঝতে পারল শিক্ষিত সমাজের মানুষগুলো গুজবের সামনে কতটা দুর্বল। এদিকে রাতের বাবার স্বাস্থ্যের সামান্য উন্নতি হয়েছে। রাত যখন হাসপাতাল থেকে ফিরে ভোরের বিষণ্ণতা দেখলো, সে কারণ জানতে চাইল। কি হয়েছে ভোর? তুমি আবার এত চুপ কেন? কান্না ধরে রাখতে না পেরে রাহাত ক্যাম্পাসে আমার নামে মিথ্যা গুজব ছড়াচ্ছে। সে বলছে আমি উচ্চাকাঙ্ক্ষী, আর আমার সাথে নাকি তার সবাই আমাকে অন্য নজরে দেখছে, অন্য চোখে দেখছে। রাতের চোখে তখন জ্বলন্ত আগুন। সে তার স্ত্রীর মানসিক যন্ত্রণা অনুভব করলো। এবার সে শুধু স্বামী নয়, একজন ডাক্তার এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিল। মুষ্টিবদ্ধ হাতে, যথেষ্ট হয়েছে। আমার স্ত্রীকে নিয়ে আর কোনো নোংরা খেলা খেলতে দেব না। পরদিন রাত সরাসরি ভোরের বিশ্ববিদ্যালয়ে গেল। সে কোনো লুকোচুরি না করে ভোরের বিভাগীয় প্রধানের কাছে গিয়ে রাহাতের গুজব ছড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানালো এবং লিখিত অভিযোগ দায়ের করলো। স্যার, আমার স্ত্রী এই বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী। একজন সহপাঠী তার চরিত্র নিয়ে মিথ্যা রটনা ছড়াচ্ছে, যা তার মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে। আমি আইনগত ব্যবস্থা নেওয়ার আগে চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন এর সুষ্ঠু তদন্ত করে। এরপর রাত সরাসরি রাহাতের সামনে গিয়ে দাঁড়ালো, চোখে চোখ রেখে। রাহাত, তুমি আমার স্ত্রীকে মানসিকভাবে হয়রানি করছো। তুমি ভেবেছ টাকা আর ক্ষমতা দিয়ে আমার ক্ষতি করতে পারবে, কিন্তু তুমি ভুলে গেছো আমি একজন ডাক্তার। আমার কাছে সব কিছুর প্রমাণ আছে। আমি কিছু করি না রাত ভাই। আমি জানি তুমি কি করেছো। তুমি আমার স্ত্রীর দুর্বলতার সুযোগ নিতে চেয়েছো। এখন শোনো, আগামী 24 ঘন্টার মধ্যে যদি তুমি
পুরো ক্যাম্পাসে গিয়ে তোমার মিথ্যা গুজব প্রত্যাহার না করো এবং ভোরের কাছে ক্ষমা না চাও, তবে আমি তোমার বিরুদ্ধে মানহানির মামলা করব। আর তার আগে আমি নিশ্চিত করব তোমার এই নোংরা মানসিকতা যেন তোমার ভবিষ্যৎ কর্মজীবনে কাল হয়ে দাঁড়ায়। রাতের দৃঢ়তা আর আইনিগত ব্যবস্থার হুমকি রাহাতের ভেতরের অহংকার ভেঙে দিল। সে বুঝতে পারল রাতের কাছে তার কোনো চাল টিকবে না। ভোরের পাশে এখন আর কোনো দুর্বল স্বামী নেই, আছে একজন শক্তিশালী, শিক্ষিত এবং প্রতিশ্রুতিবদ্ধ জীবনসঙ্গী। রাত সেই দিনই পুরো ক্যাম্পাসে গিয়ে তার মিথ্যা গুজবের জন্য ক্ষমা চাইল। ভোরের মান পুনরুদ্ধার হলো। এই ঘটনার পর ভোরের আত্মবিশ্বাস আরো বেড়ে গেল। সে বুঝতে পারল যোগ্য সঙ্গী সেই, যে বিপদের সময় নিজের পাশে ঢালের মতো দাঁড়ায়, পালিয়ে যায় না। রাতের পতন এবং রাতের দৃঢ় পদক্ষেপ ভোরের মনে জমে থাকা সব দ্বিধা আর সংশয় দূর করে দিল। ভোরের কাছে তখন রাত আর শুধু স্বামী বা অভিভাবক নয়, সে যেন তার জীবনের অবিচল আশ্রয় এবং শক্তির উৎস। ফ্ল্যাটে ফিরে রাতকে জড়িয়ে ধরে, আপনার পাশে থাকলে পৃথিবীর কোনো আপদ বা ষড়যন্ত্র আমাকে ছুঁতে পারবে না রাত। আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আপনার ক্লান্তি আর ব্যস্ততা আমার কাছে দায়িত্ব মনে না হয়ে উপেক্ষা মনে হয়েছিল। আমাকে ক্ষমা করুন। ভোরের কপালে চুমু খেয়ে। আর না ভোর, আমরা একে অপরের অন্ধকার দিক দেখেছি। আমার ভুল ছিল যে আমি তোমাকে আমার কাজের চাপ বোঝাইনি, আর তোমার ভুল ছিল যে তুমি তোমার একাকিত্বের সুযোগ অন্য কাউকে নিতে দিয়েছিলে। কিন্তু আমাদের সম্পর্কের ভিত্তি ভালোবাসা আর বিশ্বাস। কোনো গুজব বা ষড়যন্ত্র একে ভেঙে দিতে পারবে না। এই ঘটনার পর রাত তার কাজের ফাঁকে ভোরের জন্য বিশেষ সময় বের করতে শুরু করলো। শুধু ডিউটি নয়, সপ্তাহে অন্তত একটি সন্ধ্যা তারা একসাথে কাটাতো। পুরোনো দিনের মতো গল্প করত, একসঙ্গে রাতের খাবার তৈরি করত। এই নতুন সুযোগ তাদের সম্পর্ককে এক অন্য উচ্চতায় নিয়ে গেল। একদিন সন্ধ্যায় তারা দুজন ফ্ল্যাটের বারান্দায় বসে চা খাচ্ছিল। ভোর, বাবার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। তিনি খুব শীঘ্রই হাসপাতাল থেকে ছাড়া পাবেন। আর মা, তিনি প্রায় প্রতিদিনই তোমার খোঁজ নিচ্ছেন। তিনি চান তুমি যেন বাবার রিলিজের সময় উপস্থিত থাকো। আপনাদের পরিবার আমাকে যেভাবে আবার গ্রহণ করেছে, আমি চিরকৃতজ্ঞ থাকব। বিশেষ করে রাফিয়া। তুমি প্রমাণ করেছো তুমি যোগ্য, তাই তারা তোমাকে গ্রহণ করেছে। কিন্তু শোনো ভোর, তোমার আর আমার বয়সের ব্যবধান বা আলাদা পরিবেশ, এইগুলো এখন আর কোনো সমস্যা নয়। এগুলোই আমাদের সম্পর্কের বিশেষত্ব। তুমি আমাকে শান্তি শিখিয়েছ, আর আমি তোমাকে লড়াই। এখন আমার আর কোনো দ্বিধা নেই রাত। আমি বুঝতে পেরেছি আপনি আমার জীবনের সেই নতুন ভোর, যার জন্য আমি মরতে গিয়েছিলাম। তাদের এই কথোপকথনে কোনো অভিভাবকত্ব ছিল না, ছিল না কোনো অহংকার, ছিল শুধু সমানাধিকার এবং পরস্পরের প্রতি নির্ভরশীলতা। রাতের পেশাগত জীবন এবং ভোরের শিক্ষা জীবন দুটোই একে অপরের পরিপূরক হয়ে উঠল। রাত তার ব্যস্ততা ভোরের স্বপ্ন পূরণের জন্য উৎসর্গ করত, আর ভোর তার সাফল্য দিয়ে রাতের ত্যাগকে সম্মানিত করত। তাদের ভালোবাসার গভীরতা এমন ছিল যে রাতের বাবা মা যখন হাসপাতালে থেকে ছাড়া পেলেন, তখন ভোরের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি প্রয়োজনীয়। বাবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার দিন ভোর সবার আগে হাসপাতালে পৌঁছে গেল। সে শুধু বই পড়া মেয়ে নয়, সে এখন একজন দায়িত্বশীল বৌমা। রাহিলা বেগম দূর থেকে দেখলেন ভোর কিভাবে তার বাবা দেখভাল করছে। রাতের হাতে হাত মিলিয়ে সব কাগজপত্রের ব্যবস্থা করছে। ভোরকে কাছে টেনে, মা, তুমি যে এতটা দায়িত্বশীল তা আমি ভুল করেও বুঝতে পারিনি। আমার চোখ এখন খুঁজছে তুমি ইফতিহারের জীবন বাঁচিয়েছো, শুধু তাকে ভালোবেসে নয়, তাকে বিপদে সাহস জুগিয়ে। ভোরের চোখ তখন ছলছল। তার মানসিক যন্ত্রণার দিনগুলো শেষ। সে তার শ্বশুর শাশুড়ির কাছ থেকে শুধু স্বীকৃতি নয়, গভীর স্নেহ পেল। তাদের এই গভীর সম্পর্ক শুধু শহরে নয়, রাফিয়ার মাধ্যমে গ্রামের মানুষের কানেও পৌঁছলো। তারা জানতে পারলো যে মেয়েকে তারা কলঙ্ক বলেছিল, সেই মেয়ে আর ডাক্তারের স্ত্রী হলেও পড়াশোনা করছে, সম্মান পাচ্ছে। আর যে ছেলেটি তাকে বিয়ে করে চ্যালেঞ্জ নিয়েছিল, সে আজ তার স্ত্রীকে সব অপবাদ থেকে রক্ষা করেছে। রাত এবং ভোরের ভালোবাসার গল্প এখন আর শুধু একটি অসম বয়সের বিয়ে বা প্রতিশোধের গল্প নয়, এটি দৃঢ়তা, ত্যাগ এবং বিশ্বাস দিয়ে গড়া এক উজ্জ্বল দৃষ্টান্ত।